আসসালামু আলাইকুম ও শুভরাত্রি। টেক্সটাইল টাইম প্রেজেন্ট দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের পঞ্চম পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আমি সামিয়া ইসলাম, আজকের পর্বের হোস্ট এবং টেক্সটাইল টাইমসের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আজ আমরা কথা বলবো পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পিসিআইইউ এর টেক্সটাইল ক্লাবের দুইজন নেতৃত্বের সাথে, যারা নিজেদের কাজের মাধ্যমে ক্লাবকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যে দুইজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন তারা হলেন নুরুল আফসার খালেদ, প্রেসিডেন্ট টেক্সটাইল ক্লাব পিসিআইইউ, এবং সুরঞ্জিত বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টেক্সটাইল ক্লাব পিসিআইইউ। আপনাদের দুজনকে টেক্সটাইল টাইমসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের মূল আলোচনা। তো আমি দুজনের কাছেই প্রশ্ন করছি যে টেক্সটাইল ক্লাব পিসিআই কিভাবে শুরু হয়েছিল এবং কি উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। তো প্রথমেই শুরু করব খালেদ ভাইয়ের কাছ থেকে। প্রথমে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ টেক্সটাইল টাইমসকে আমাদেরকে হচ্ছে যে ইনভাইট করার জন্য, সেই সাথে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আর যিনি আপনি হোস্ট করছেন সায়মা ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। টেক্সটাইল ক্লাব মূলত হচ্ছে যে আমাদের 2019 সালে টু ওয়েভ ড্রিম টু লিড দ্য ওয়ার্ল্ড এই স্লোগানকে সামনে রেখেই তার যাত্রা শুরু করে। বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটির কিছু অদম্য সিনিয়র যারা হচ্ছে যে চেয়েছিল যে ডিপার্টমেন্টের উন্নতি এবং ডিপার্টমেন্টের জন্য ভালো কিছু করতে চাওয়া। তো ওই ইচ্ছা থেকেই হচ্ছে যে মূলত টেক্সটাইল ক্লাব পিসিআইইউর একটা যাত্রা শুরু। প্রথমটা খুবই ডিফিকাল্টিস ছিল। অনেক রুলস রেগুলেশন সবকিছু মিলিয়ে টেক্সটাইল ক্লাব দেখতে দেখতে তার সপ্তম কমিটি পরিচালনা করছে। আমরা যেমন আমি নুরুল আফসার খালেদ সপ্তম কমিটির প্রেসিডেন্ট, এবং আমাদের সাথে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টও জয়েন করেছে। তো বিস্তারিত সামনে আমরা আরো আলোচনা করব, আরো শুনতে পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ খালেদ ভাইকে। এবার সুরঞ্জিত ভাইকে ফ্লো দিচ্ছি, আপনি কিছু বলেন। ধন্যবাদ সামিয়া ইসলাম আপু আপনাকে। আমি সুরঞ্জিত বিশ্বাস, টেক্সটাইল ক্লাব পিসিআইইউ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের ক্লাবের যাত্রাটা যদি বলতে যাই তাহলে দীর্ঘ সেই ক্লাবের সাথে আমার যাত্রা হচ্ছে আজকে থেকে ঠিক 4 বছর আগে থেকে, এবং তারও আগে থেকে যদি থেকে বলি যে আমাদের ক্লাবটা শুরু হয়েছিল আজকে থেকে প্রায় আরো 7 থেকে 8 বছর আগে, অর্থাৎ 2019 সালের দিকেই কিন্তু আমাদের বেসিক্যালি ক্লাবের যাত্রাটা শুরু হয়। এবং এই যে আমাদের প্রেসিডেন্ট যা বললো যে হচ্ছে আমাদের সিনিয়রদের হাত ধরেই কিন্তু আমাদের এই টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু। অ্যাজ ইউজুয়াল অনেক সংগঠনের মতোই বলা যায় আমাদের ক্লাবকে, বাট এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কয়েকটা ডিফিকাল্টিস ফেস করেই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে আমাদের ক্লাবকে আজকের এই পর্যায়ে নিয়ে আসতে হয়েছে। সো আমরা সামনে আলোচনায় এইসব ডিফিকাল্টিস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ সুরঞ্জিত ভাইকে। আপনারা যেভাবে প্রতিষ্ঠার যে ইতিহাসটি তুলে ধরলেন সত্যি অসাধারণ ছিল, আবারও ধন্যবাদ। তো চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আপনাদের দুজন ব্যক্তিগত জার্নি কিভাবে শুরু হলো, মানে ক্লাবের সাথে প্রথম যুক্ত হওয়ার যে প্রেরণাটা কিভাবে পেয়েছিলেন আপনারা? তো খালেদ ভাই যদি আবার বলতেন। জার্নিটা আসলে খুবই সুন্দর। আমি হচ্ছে যে পোর্ট সিটিতে 2022 সালের জানুয়ারিতে আমার সেশন শুরু হয়। মানে আমি আমার ইউনিভার্সিটি ক্যারিয়ার শুরু করি। তো 2022 সালে আমার এখনো মনে আছে, 2022 সালে 3 জানুয়ারি আমাদের ক্লাস শুরু হয়, এবং কয়েকদিন ক্লাস করার পরেই হঠাৎ একদিন হচ্ছে যে আমাদের দুজন সিনিয়র, জনাব আসিফ হায়দার ভূঁইয়া ভাইয়া এবং প্রসেনজিৎ বিশ্বাস দাদা হচ্ছে যে আমাদের ক্লাসে আসে। সাধারণত আমাদের ক্যাম্পাসের একটা কালচার থাকে। যখনই হচ্ছে যে জুনিয়ররা আসে, সিনিয়ররা হচ্ছে যে ক্লাবের পক্ষ থেকে গিয়ে জুনিয়রদের সাথে কথা বলে, পরিচয় পর্ব বা পরিচয় বিনিময় যেটা সেটা করে থাকে। তো ওনারা ২ জন যখন ১ম আমাদের ক্লাসে আসলো, তখন আমরা ১ম এই আমাদের ডিপার্টমেন্টাল এই ক্লাবটি সম্পর্কে জানতে পারি। আমি জানতে পারি। যেহেতু আমার অন্য একটা পরিচয় ছিল, আমি বেচ রিপ্রেজেন্টেটিভ ছিলাম, সিআর ছিলাম। ওই হিসাবে সিনিয়রদের সাথে আমার কোলাবোরেশনটা একটু আগেই হয়। আমার সাথে ওনাদের একটা ১ম যোগাযোগ হয়, এবং ওই যোগাযোগ থেকে আমাদের শুরু। তো 2022 সালের 15ই জানুয়ারি হচ্ছে যে আমাদের একটা এমআরএফ প্রোগ্রাম ছিল, মেম্বার রিক্রুটমেন্ট ফেস্ট। যদিও প্রোগ্রামটা ছিল আমাদের সিনিয়র, আমরা ছিলাম 27 তম বেচ, আর 26 বেচের জন্য প্রোগ্রামটা ছিল। তো
আমাদেরকে আমাদের সিনিয়ররা বললো যে তোমরাও আসো, একটা প্রোগ্রাম হচ্ছে, জয়েন করো, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রথম আমাদের বেচ থেকে মানে বেশ অনেকজনই হচ্ছে যে উৎসুকভাবে আমরা সেই প্রোগ্রামে জয়েন করি এবং দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির যেই সিনিয়র জুনিয়র বন্ডিং এবং টিচাররা যেভাবে প্রোগ্রামে হচ্ছে যে আসছে এবং মোট কথা একটা কোলাবোরেশনটা অনেক ভালো লাগলো। দেন আস্তে, আস্তে যাত্রা শুরু। আমি হচ্ছে যে ২০২২ সালের জানুয়ারি মাসে ক্লাবে অ্যাজ এ জেনারেল মেম্বার হিসেবে জয়েন করি। সেই জেনারেল মেম্বার হওয়ার পর এর পরের কমিটিতেই হচ্ছে যে একজন আমাদের তখনকার প্রসিডিউরটা ছিল ভাইবা দিয়ে, সিভি দিয়ে ক্লাবে জয়েন করা। তো জেনারেল মেম্বারটা আমরা ফর্ম ফিল আপ করেই করি। দেন হচ্ছে যে ইন্টারভিউর মাধ্যমে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স সেক্রেটারি হিসেবে জয়েন করি। দেন অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্স সেক্রেটারি থেকে এর পরের কমিটিতে আমি ফিন্যান্স সেক্রেটারি হিসেবে কাজ করি। এবং এর পরের কমিটিতে মানে আমি এখন পর্যন্ত টোটাল ৪ টা কমিটিতে কাজ করেছি। 3rd কমিটিতে আমি হচ্ছে যে একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করি এবং সর্বশেষ আমার বর্তমান কমিটিতে আমি হচ্ছে যে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হই। তো এটার পিছনে আরো অনেক গল্প আছে। আমি সংক্ষেপে আমার যাত্রাটা তুলে ধরলাম। জানুয়ারির ডিসেম্বর মাসটার মধ্যে আমার হচ্ছে যে প্রেসিডেন্টশিপ মেয়াদটা থাকবে। দেন আমাদের নতুন হচ্ছে যে আরো পথ চলা শুরু হবে, নতুন ইলেকশন আসবে। তো এতটুকুই বিস্তারিত বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ খালেদ ভাইকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবার আবারও চলে যাচ্ছি সুরঞ্জিত ভাইয়ের কাছে। আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন যে কিভাবে ক্লাবের সাথে যুক্ত হয়েছিলেন। ধন্যবাদ আমাকে আবারও ফ্লোটা দেওয়ার জন্য। বেসিক্যালি আমিও যদি ক্লাবের যাত্রাটা যদি শেয়ার, অনেকটা আমার সাথে মিলে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে, কেননা হচ্ছে খালেদ হচ্ছে আমার যে মানে আমরা একই ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আমরা টেক্সটাইল ২৭ ব্যাচেরই স্টুডেন্ট পোর্ট সিটিতে। তো এই বিষয়ে যদি বলতে যাই তাহলে আমরা অলমোস্ট কিন্তু আমার বন্ধু খালেদ হচ্ছে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং আমিও ছিলাম সেই সাথে হচ্ছে ভাইস রিপ্রেজেন্টেটিভ। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা দুজনেই হচ্ছে মোটামুটি ক্লাবের সাথে খুব ফার্স্টে জয়েন হয়ে যাই। তো জয়েন হওয়ার পেছনে রিজনটা হচ্ছে আমার যদিও টেক্সটাইল ক্লাব সম্পর্কে আরো আগেরও অভিজ্ঞতা ছিল। সেটার সূত্র যদি ছোট্ট করে বলতে যাই, আমার আমার নিজের বড় ভাই কিন্তু হচ্ছে আবার সেম ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো সেও কিন্তু সেম একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো যার থ্রুতে সেও কিন্তু ৪টা বছর হচ্ছে টেক্সটাইল ক্লাবে কাজ করে গেছে। অর্থাৎ একটু আগে যে খালেদ বললেন যে প্রসেনজিৎ বিশ্বাস, তো আমার বড় ভাই প্রসেনজিৎ বিশ্বাস টেক্সটাইল ক্লাবের সাথে থাকার কারণে আমি পোর্ট সিটিতে এডমিশনের আগ থেকে, অর্থাৎ তার ৪ বছর আগে থেকেই অনেক কিছুই ক্লাব সম্পর্কে টুকটাক মানে জানি, বড় ভাইয়ের মুখে শুনি। ইভেন বড় ভাইদেরকে দেখতাম যে তারা খুব ডেডিকেশন দিয়ে এই ক্লাবটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক এফোর্ট দিয়ে কাজগুলো করতেছিল। তো ঠিক ইউনিভার্সিটিতে এডমিশনের আগেই কিন্তু এই ক্লাব সম্পর্কে আমার অনেক যেহেতু মানে আইডিয়া ছিল, তো সেই ক্ষেত্রে আমার ইন্টেনশন তো ছিলই যে আমি যখন হচ্ছে আপনার ডিপার্টমেন্টে হচ্ছে যখনই আমি এডমিশন নিয়ে শুরু করব, তখনের পর থেকেই হচ্ছে আমি ক্লাবের সাথে কাজ করা শুরু করব, এই একটা ইন্টেনশন ছিল। তো তার থ্রুতেও যখন হচ্ছে আমরা আমাদের এই যে আমাদের খালেদ বললো যে আমাদের ২৭ ব্যাচকে হচ্ছে যখন হচ্ছে সিনিয়ররা যে আমাদের সাথে একদিন মিট আপ করার জন্য আসছিল, দেন ওনারাও কিন্তু আমাদেরকে সেম ক্লাব সম্পর্কে জানালো। দেন আমিও যখন কিছু জানতাম, তো আমিও ব্যাচমেটদেরকে কিন্তু শেয়ার করলাম যে না, আমাদের হচ্ছে স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের এই ক্লাবগুলোর প্রয়োজন আছে। অর্থাৎ আমরা যদি ক্লাবগুলোর সাথে কাজ করি তাহলে হচ্ছে আমাদের হয়তো বা স্কিলটা আরো বাড়বে। তো এই থ্রুতে সবাই যখন আমরা এই ক্লাবের প্রতি এনকারেজ করার ট্রাই করতেছিলাম, আমি খালেদ বিশেষ করে দুজনেই, তো দেন আমাদের ব্যাচমেটও আমাদের ডাকে কিন্তু সাড়া দিছে এবং তারাও কিন্তু বুঝতে পারছে যে না, ইউনিভার্সিটি লেভেল কিন্তু শুধুমাত্র পড়াশোনা করার জায়গা না, এখানে হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে কাজগুলা, ওভারঅল হচ্ছে আমাদের নিজের স্কিলগুলো কাজ। আর এমন একটা ডিপার্টমেন্ট আমরা বিলং করতেছি যেটার ক্ষেত্রে হচ্ছে সবসময় আমাদের হচ্ছে কি, অর্থাৎ আমাদের প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে আমাদের স্কিলগুলো কিন্তু মাস্ট বি লাগবেই। অর্থাৎ চাকরির ক্ষেত্রে বলেন, ওভারঅল যে কোনো কিছুতে লিডিং পজিশনে যেতে হলে আপনার স্কিলগুলো মাস্ট বি লাগবে। তো সেই থ্রুতে যখন চিন্তা করা যে না, ক্লাবের সাথে কাজ করতেই হবে, এখানে অনেক কিছু শেখারও আছে, সিনিয়ররা সেই থ্রুতে আমাদেরকে হচ্ছে খুব মানে ওরা নিজেদের মতো করে আমাদেরকে হচ্ছে একদম কাছে টেনে নিছে। তো যার কারণে হচ্ছে পরবর্তীতে আমাদের খুব একটা ক্লাবের সাথে জয়েন হতে খুব একটা সময়ও লাগে না, আমরা খুব ইজিলি হচ্ছে কি ওই ক্লাবের সাথে ঢুকে কাজ করতে পারছি। এবং সেম আমারও হচ্ছে এই ক্লাবে অর্থাৎ ৪ বছরই যাত্রা, অর্থাৎ আমরা প্রায় এখন লাস্টের দিকে, আমাদের ইন্টার্নশিপ চলতেছে। আর কিছুদিন পরেই হয়তোবা অফিসিয়ালি ইউনিভার্সিটি থেকেও বের হয়ে আসবো, সেম ভাবে হচ্ছে ক্লাব থেকেও হয়তোবা বের হয়ে আসবো। সেম ভাবে আমারও ক্লাবের সাথে ফার্স্ট যে কমিটিতে কাজ করা, সেই কমিটিতে অর্থাৎ ২২-২৩ কমিটিতে যে কাজটা করা হয়েছিল সেটা অ্যাজ এ স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি কাজটা ছিল। তার পরবর্তী কমিটিতে
আমার সেক্রেটারি আমাকে বিশ্বস্ততার জায়গা থেকে তিনি পারফেক্ট মনে করে আমাকে এডুকেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়ে দেন। তার পরবর্তী কমিটি, তৃতীয় নম্বর যে কমিটিটা ছিল আমার, সেই কমিটিতে আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। এবং নাও ফাইনাল যে আমার রানিং কমিটি, সেটাতে হচ্ছে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছি। জানি না ক্লাবের জন্য কতটুকু দিয়ে যেতে পারছি, বাট এখনো চিন্তা আছে বাকি যে সময়টুকু আছে অবশ্যই ক্লাবকে ভালো কিছু দিয়ে যাব। এটাই ছিল ক্লাবের সাথে আমার এখন পর্যন্ত যাত্রার যে সূচনা থেকে এখন পর্যন্ত যে ঘটনাবলী, সেটাই। ধন্যবাদ। আপনারা যে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সাথে, এগুলো সত্যিই আসলে অনেক অনুপ্রেরণা যোগায়। তো পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে, যে আপনাদের যে ক্লাব আছে পিসিআইইউ, এটা অন্যান্য ক্লাবের তুলনায় এই টেক্সটাইল ক্লাবের সবচেয়ে বড় ইউনিকনেসটা কোন জায়গায়, মানে অন্য ক্লাবের তুলনায়? খালেদ ভাই, আপনার কাছে আবার আহ, আসছি। খুবই সুন্দর কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি মানে এটা চিন্তা করি যে আমার টেক্সটাইল ক্লাব কেন এক ধাপ এগিয়ে, আমি সবার প্রথমেই বলবো আমাদেরকে আসলে একদম শূন্য থেকে, মানে আমি যখন ক্লাবে জয়েন করি তখন হচ্ছে যে আমার এই কথা বলার, ফ্রিলি কথা বলবো, তারপর কনফিডেন্টের সাথে কথা বলবো, এতটা মানে আমি প্রিপেয়ার ছিলাম না। আমি হচ্ছে যে ইউনিভার্সিটিতে জয়েন করার পর ধরে ধরে সবকিছু শিখেছি। তো ক্লাব জয়েন করার পর আমি বলেন আমার ফ্রেন্ড সুরঞ্জিত, আমরা দুইজনই আছি এখানে। আমরা আসলে খুব ডেডিকেশনের সাথে ক্লাবে কাজ করেছি। মানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা কি পাচ্ছি সেটা হিসেব করব না, বাট নিজেরা হচ্ছে যে শিখবো এবং কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ওইটা থেকে আমি যদি আমার কথা বলি, একদম শূন্য থেকে আমাকে হচ্ছে যে ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাধ্যমে আমি বিভিন্ন কাজের মাধ্যমে শিখে আজকে হচ্ছে যে যেই একটা ছোট জায়গাগুলো নিতে পেরেছি। আমার কাছে আমার অর্জনটা হচ্ছে আমার কনফিডেন্ট। তো আমি বিশ্বাস করি ক্লাব একটা অগ্রগণী ভূমিকা পালন করেছে আমার এই কনফিডেন্টটা আমাকে যোগানোর জন্য। এবং আমার ক্লাব অন্যান্য যেই অর্গানাইজেশন থেকে ভিন্ন, তার একটা কারণ হচ্ছে বন্ডিং। আমরা হচ্ছে যে সিনিয়র জুনিয়র, তারপর হচ্ছে যে আমরা যে বন্ডিং গুলা মেনটেন করি, সেগুলো হোক ইন্ডাস্ট্রি, হোক ইউনিভার্সিটি, হোক আমাদের কাজের ক্ষেত্রে, মানে আমাদের একটা আলাদা ফ্যামিলি বলতে পারি আমরা এই ক্লাব, এই ডিপার্টমেন্ট। কারণ 4 বছর আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর কাজ করেছি, প্রচুর শিখেছি। ওই শিখানোটাই হচ্ছে যে আমাদের মেইন অর্জন। কারণ আমি বিশ্বাস করি, বা আমার ক্লাবও বিশ্বাস করে, যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আমি পড়ে গেলাম, সিজিপিএ ভালো, সিজিপিও মেটার করে, সিজিপিও মাস্ট লাগে, কিন্তু শুধুমাত্র সিজিপিএ এর উপর ডিপেন্ড করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে বিষয়টাতে আমরা আসলে কখনোই একমত ছিলাম না। আমরা ছিলাম যে আহ সিজিপিও মাস্ট মেটার, পড়াশোনাও মেটার করে, কিন্তু তার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট যেটা আমি চাইলে বাসায়ও করতে পারবো, কিন্তু ইন্ডাস্ট্রিতে তো আমি একা কাজ করতে পারবো না। আমাকে 100 জনের সাথে কাজ করতে হবে, আমাকে 200 জনের সাথে কাজ করতে হবে, আমাকে অনেক মানুষ ম্যানেজ করতে হবে। আমি ওই ম্যানেজ করার ক্যাপাসিটিটা হচ্ছে যে কখনোই পুঁথিগত বিদ্যায় অর্জন করব বিষয়টা এমন না। আমাকে অবশ্যই সেটা হচ্ছে যে কি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কাজ, বিভিন্ন সেমিনার ওইসব অ্যাটেন্ড করে আমাকে হচ্ছে যে কথা বলাটা শিখতে হবে। তো আমি অ্যাজ ইউজুয়ালি হচ্ছে যে ক্লাব করতে করতে এটাই আমার শিখা। এবং আমি বিশ্বাস করি আমার ক্লাবের হচ্ছে যে মেইন উদ্দেশ্য বা মেইন যেটা স্টুডেন্টদের জন্য কাজ করা। কারণ আমরা হচ্ছে যে আমাদের ক্লাবটা স্টুডেন্ট থেকেই তৈরি হওয়া। যখন আমাদের সিনিয়ররা এই ক্লাবটা প্রতিষ্ঠা করে তখন কিন্তু ওনারাও স্টুডেন্ট ছিলেন। সুতরাং পড়াশোনার পাশাপাশি ওনারাও যেভাবে ডিফিকাল্টিজ ফেস করে হচ্ছে যে ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছে, ওই ডিফিকাল্টিজ গুলা সেম ভাবে আমরাও ফেস করে 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 আজকে এই পর্যায়গুলোতে আসছি। যদিও আমাদের জন্য অনেকটা সহজ, আমাদেরকে রেডিমেড অনেক কিছু রেডি করে দিয়ে গিয়েছে ওনারা, ওনাদের ত্যাগ অনেক। তো স্কিল ডেভেলপমেন্টে আমার ক্লাব অন্য 10টা ক্লাব থেকে অনেক এগিয়ে, এটা আমি প্রাউডলি বলতে পারি। এবং বন্ডিং তৈরি করা, তারপর ক্যাপাবিলিটি বাড়ানো, কনফিডেন্স বাড়ানো, এই সব কিছুতে আমার ক্লাব খুব ভালো কাজ করে। ইনশাল্লাহ আমি নিজে যেটা পেয়েছি সেটা আমি আমার 10 জন জুনিয়রের মাঝেও দেখতে পাই, যেটা হচ্ছে যে আমার ক্লাব থেকে ওরা পাচ্ছে। মোট কথা ডেডিকেশন কিভাবে রাখতে হয়, আমি বিশ্বাস করি আমার এই টেক্সটাইল ক্লাব যারা করছে, বা আমি আমার বলছি কারণ আমি মন থেকে ক্লাবকে সবসময় আমার ক্লাব বলেই সম্বোধন করি, যার জন্য আমি আমার ক্লাব বলেই কথা বলছি। তো আমি বিশ্বাস করি আমার 10 জন জুনিয়র যাদেরকে দেখি, যে যারা ডেডিকেশনের সাথে কাজ করছে, যারা হচ্ছে যে চেইন অফ কমান্ডটা মেনে চলছে। আমাদের মোস্ট একটা বড় পাওয়ারের জায়গা হচ্ছে আমাদের চেইন অফ কমান্ড।
প্রেসিডেন্ট কি বলছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কি বলছে, সেটা একজন সেক্রেটারি পর্যন্ত যেভাবে মেনে চলে, এই চেইন অফ কমান্ডটা যাই হোক ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজে দিবে। মানে 4 বছর ক্লাব করেছে, ভার্সিটিতে এসবে ইনভলভ ছিল, তারা কখনো ইন্ডাস্ট্রিতে গিয়ে পিছাইবে না। আমি এটা কনফিডেন্টের সাথে বলতে পারি যে তারা কখনোই পিছিয়ে পড়বে না। তারা তাদের কনফিডেন্টের সাথে যেমন ক্লাব করে গিয়েছে, ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করেছে, তারা ইন্ডাস্ট্রিতে গিয়েও তাদের একটা শক্ত জায়গা তৈরি করতে পারবে। এবং আমি গর্বের সাথে বলতে পারি আমাদের যে সকল সিনিয়ররা ক্লাব করে গিয়েছে তারা এখন খুব ভালো, ভালো জায়গায় আছে। মানে আমরা হচ্ছে যে তাদের স্ট্রং আ লিডারশিপটা আমরা ইন্ডাস্ট্রিতেও দেখতে পাই। আমরা ইন্ডাস্ট্রিতেও তাদের গল্প শুনি। তো ওটা আমার ভালো লাগার একটা জায়গা। আমি আমার অন্য ১০ টা ক্লাব থেকে আমি আমার ক্লাবকে খুব সুন্দর করে এই দিক দিয়ে আমি এগিয়ে রাখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। খালেদ ভাই খুব সুন্দরভাবে তাদের ক্লাবের ইউনিকনেস গুলো তুলে ধরলেন। এবার ফিরছি সুরঞ্জিত ভাইয়ের কাছে। তার মতামত আমরা শুনবো। ধন্যবাদ আমাকে। বেসিক্যালি কথাই আমাদের প্রেসিডেন্ট খালেদ বলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের সিনিয়ররা আমাদেরকে সব সময় আমাদের যে কোনো কিছুর প্রয়োজন হলেই কিন্তু আমরা একদম নির্দ্বিধায় হচ্ছে সিনিয়রদেরকে জানাতে পারি, এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু সব সময় কিন্তু আমাদেরকে যেভাবেই পারুক না কেন তারা আমাদেরকে কিন্তু কাজগুলো করে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকে। এবং এই ক্ষেত্রে আমার আরেকটা কথা একদমই না বললে নয়, সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টিরা, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা আছে। তো তারাও কিন্তু সব সময় আমাদেরকে একদম, অর্থাৎ আমরা ইভেন তারা আমাদের পিতামাতার মতো আমরা তাদেরকে ডিল করি। মানে লাইক আমরা এমনটা বিষয়টা যে আমাদের কিছু প্রয়োজন হলে যেভাবে আমরা আমাদের মা বাবার কাছে ছুটে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় বিষয়টা সবসময় আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে তখন আমরা একদম নির্দ্বিধায় আমাদের ফ্যাকাল্টিদের কাছে গিয়ে কিন্তু আমাদের আবদার সবসময় জানিয়ে দিই, এবং তারা তাদের জায়গা থেকে সবসময় কিন্তু আমাদের আবদারগুলো তাদের জায়গা থেকে কিন্তু খুব স্মার্টলি হ্যান্ডেল করা, অর্থাৎ যে আবদারগুলো যেভাবে আমাদেরকে পূরণ করে দেওয়া দরকার যতটা স্বতঃস্ফূর্তভাবে, তারা কিন্তু তাদের জায়গা থেকে সবসময়ই সেই জায়গাটা পালন করে আসছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আমার ক্লাবের যে পথ চলার পথে, অর্থাৎ আমাদের ক্লাবের যে ইউনিকনেসের যে বিষয়টা, এটার সম্পূর্ণ বা যদি বলতে চান স্টুডেন্টদের পাশাপাশি সিনিয়রদের পাশাপাশি এটার অবদান কিন্তু আমাদের টিচারদেরও অনেক বেশি, অর্থাৎ তারা কিন্তু খুব স্মুথলি আমাদেরকে বিষয়গুলোকে চড়াই উতরাইতে পার করতে সাহায্য করে। মানে আমরা কোনো ডিফিকাল্টিস ফেস করলে তারা কিন্তু সবসময় আমাদেরকে পাশে এসে কি করে হেল্প করে। তো এই জন্য আমি কিন্তু আমাদের টিচারদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এটাই ছিল আমাদের ক্লাবের ইউনিকনেসের মধ্যে হয়তো বা মহামূল্যবান একটা পাওয়া। আমাদের ফ্যাকাল্টিরা আমাদের সাথে খুব বেশি বন্ধুত্বপূর্ণ, এবং তারা আমাদের হচ্ছে সবসময় আমাদের যেটা প্রয়োজন সেটা তাদের সাধ্য মতো কিন্তু তারা আমাদের কাছে ফিল আপ করে দেয়। ধন্যবাদ। সুরজিৎ ভাইকে ধন্যবাদ। এবার সুরজিৎ ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, যে আপনাদের টেক্সটাইল ক্লাব কিভাবে কাজ করে থাকে, মানে তার ফাংশনটা, এবং শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হয়ে থাকেন, এটা যদি আবার আমাকে বলতেন। আমাদের এখনো পর্যন্ত ক্লাবের রানিং কমিটি হচ্ছে 7টা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলি আমাদের গত 6টা কমিটি হচ্ছে আমাদের সিলেকশনের মাধ্যমে হতো, অর্থাৎ এর আগের প্রেসিডেন্ট জিএস হচ্ছে তার পরবর্তী কমিটির মানে তার কমিটিতে যারা কাজ করেছিল তাদের বেসিসে কিন্তু তারা কি করতো, তার পরবর্তী কমিটিকে রেডি করে দিয়ে যেত। বাট রিসেন্টলি আমাদের গত বছর থেকে লাইক এই বছর মানে আমাদের 7ম নাম্বার যে কমিটিটা, এই কমিটিটা আর সিলেকশনের মাধ্যমে হওয়া না, অর্থাৎ এবারে কমিটিটা কিন্তু আমাদের একদম সরাসরি চাকসু ডাকসু যেভাবে নির্বাচন হয় এক্স্যাক্টলি ওই নির্বাচনের সিলসিলা মেনটেন করেই কিন্তু আমাদের পিসিআইতেও নির্বাচন সম্পন্ন হয় টেক্সটাইল ডিপার্টমেন্টে। এবং স্টুডেন্টরা, অর্থাৎ টেক্সটাইল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, অর্থাৎ বর্তমান রানিং স্টুডেন্টরাই কিন্তু তাদের নিজেদের ভোট দিয়েই কিন্তু আমাদের যে প্রতিনিধি তাদেরকে কিন্তু নির্বাচন করেছেন, অর্থাৎ বর্তমান যে কমিটিটা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী কমিটিটাও কিন্তু সেম ভাবেই আসবে, অর্থাৎ আমাদের এই কমিটির মেয়াদ যদিও খুবই অল্প সময়ের জন্য, বাট পরবর্তী যে কমিটিগুলো আছে সেগুলি কিন্তু সবগুলো 1 বছরের জন্য করে ইউনিভার্সিটি থেকে দেয়া হবে, অর্থাৎ ওই 1 বছরেই কিন্তু তারা পুরো কমিটি রান করতে পারবে। বাট এই কমিটির কথা যদি বলি, আমরা আমাদের যখন একটা কমিটি নতুন ভাবে আসে তখন কিন্তু ফার্স্টে একটা এজিএম প্রোগ্রাম, যে এজিএম প্রোগ্রামে হচ্ছে আমরা সাধারণত এর আগের যে কমিটিটা ছিল সেই আগের কমিটিকে কিন্তু আমরা বিদায় দেই ওই প্রোগ্রামে, এবং যে নতুন কমিটিটা আসে সেই নতুন কমিটিটাকে আমরা হচ্ছে বরণ করে নিই। এটাই হচ্ছে কমিটির ফার্স্ট প্রোগ্রাম দিয়ে শুরু হয়। তার পরবর্তীতে হচ্ছে কি ওই কমিটির থেকে একটা মান্থলি মিটিং বা হচ্ছে প্রথমে একটা সাধারণ সভা ডাকা হয় সব সাধারণ সবাই হচ্ছে সবার থেকে হচ্ছে সব সেক্রেটারিদের থেকে তাদের নিজেদের যে যে চাহিদা মানে বিষয় আছে, অর্থাৎ যে যে ইভেন্টগুলো
তারা খুব বেশি আগ্রহ। সেই ইভেন্টগুলো সম্পর্কে হচ্ছে তারা কি জানায় যে আমরা এই কমিটিতে হচ্ছে এই ইভেন্টগুলো রান করব। তো এই ইভেন্টগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে সবসময় ডিভাইড করে ফেলি। অর্থাৎ আমরা এডুকেশন বেসিসে কি করতেছি, কালচারাল অ্যাক্টিভিটিতে কি কি করতেছি, এন্টারটেইনমেন্টের জন্য কি কি রাখতেছি, এভাবেই হচ্ছে আমরা পুরো কমিটি, প্রেসিডেন্ট, জিএস বা হচ্ছে সবার সেক্রেটারিরা মিলে হচ্ছে আমরা ইভেন্টগুলোকে হচ্ছে কি করে ফেলি, পয়েন্ট আউট করে ফেলি। দেন আমরা পয়েন্ট আউট করে আমরা চেষ্টা করি হচ্ছে একটা ক্যালেন্ডার মেনটেন করার জন্য। অর্থাৎ আমরা যদি 10টা বা 15টা প্রোগ্রামও যদি ওভারঅল পুরো ইয়ারে রাখি, পুরো ইয়ারলি কমিটিতে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্যালেন্ডার মেনটেন করার চেষ্টা করি, যেটা হচ্ছে আপনার কোন সময় কোন ফেস্টিভ্যাল বা কোন সময় কোন এডুকেশন সেমিনারটা প্রয়োজন, বা কোন সময় কোন এন্টারটেনমেন্টের জন্য কোন ট্যুরের প্রয়োজন, এইভাবে আমরা একটা ক্যালেন্ডার মেনটেন করার চেষ্টা করি। অর্থাৎ এতে করে হয় কি, তাহলে আমাদের স্টুডেন্টরাও যেহেতু ইউনিভার্সিটি পড়ার জায়গাও, অর্থাৎ আদার্স যে স্কিলগুলো গেইন করার সেটারও জায়গা, তো সেই ক্ষেত্রে আবার আমাদের অনেক কিছুই মাথায় রাখতে হয়, যেহেতু আমাদের বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিস আছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের পরীক্ষার সময়সূচি, স্টুডেন্টদের কুইজ ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি হচ্ছে যে একটা ক্যালেন্ডার রেডি করে ফেলতে। তো সেই ক্ষেত্রে হয়তো ক্যালেন্ডারটা রেডি করলে 2, 4, 5 দিন হয়তো বা আগে পরে হয় প্রোগ্রাম শিডিউলগুলো, বাট আমরা চেষ্টা করি হচ্ছে ক্যালেন্ডার শিডিউল অনুযায়ী প্রোগ্রামগুলো রাখার জন্য। তো যেহেতু আমরা মোটামুটি হচ্ছে 3 সেক্টরকে প্রাধান্য দিয়ে হচ্ছে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি, তো সেখানে স্টুডেন্টদের হচ্ছে এডুকেশন বেসিসে যে চাহিদা সেটাও ফুলফিল হয়ে যায়। তারপর হচ্ছে তাদের এন্টারটেনমেন্টের জন্য হয়তো বা ট্যুরের প্রয়োজন, ট্যুরের চাহিদাটাও ফিল আপ হয়ে যায়। তার পরবর্তীতে হয়তো বা তাদের হচ্ছে কোনো সেমিনারের প্রয়োজন, লাইক তারা কোনো টেক্সটাইল সম্পর্কে কোনো ওয়ার্কশপ চাই, তারা সেগুলো তার মাধ্যমে আমরা ফিল আপ করে দেই। চেষ্টা করি মোটামুটি হচ্ছে আমাদের ক্লাব সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাতে হচ্ছে স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দিয়ে, অর্থাৎ অ্যাজ এ টেক্সটাইল স্টুডেন্ট হিসেবে তার যা যা বেসিক নিডসগুলো প্রয়োজন, আমরা চাই সেই নিডসগুলো যাতে ফুলফিল করা যায়। তো এটাই বলার ছিল। ধন্যবাদ। আরো কিছু যুক্ত করবেন নাকি? আম আ সু সুরঞ্জিত হচ্ছে যে খুব সুন্দর করে সবকিছু ডেসক্রাইব করেছে। তো আমি তাও কিছু যুক্ত করছি। সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি যেহেতু আ বর্তমানে আমাদের ইউনিভার্সিটির সবগুলা ডিপার্টমেন্টেই হচ্ছে যে ইলেকশনের মাধ্যমেই প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হচ্ছে। সেই হিসেবে আমাদের ডিপার্টমেন্টাল ক্লাব টেক্সটাইল ক্লাব টিসিআইইউ হচ্ছে যে সংবিধান আমাদের একটা সুন্দর সংবিধান আছে। ওই সংবিধান অনুযায়ী রুলস রেগুলেশন মেনে আমরাও ইলেকশনের আয়োজন করি। যেখানে হচ্ছে যে প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির পদপ্রার্থী হয় ওপেনলি। একটা নির্দিষ্ট যে কেউ চাইলে নমিনেশন নিতে পারে। তারপর হচ্ছে যে নমিনেশন নেয়ার পর আ সাধারণত ইস্তেহার দেয়া, তারপর হচ্ছে প্রচারণা চালানো, প্রত্যেকটা বেচে গিয়ে হচ্ছে যে প্রচারণা চালানো আমরা সুষ্ঠুভাবেই করি। তো আমার আ এইবারের ইলেকশনের অভিজ্ঞতাটা খুবই আ ভালো ছিল। কারণ আমরা টোটাল ৫ জন পদপ্রার্থী ছিলাম। আ জেনারেল সেক্রেটারিতে ছিল ৩ জন, আর প্রেসিডেন্টে ছিল হচ্ছে ২ জন। আমরা ৫ জনই খুব সুন্দরভাবে প্রত্যেকটা বেচে একসাথে গিয়ে আমরা একসাথে ভোট চেয়েছি, একসাথে হচ্ছে যে ইলেকশন করেছি। তো আমাদের কাছে আসলে হার-জিতটা মেইন ছিল না। এই কাজটা মূলত হচ্ছে যে আমাদের ইউনিকনেস বা আমাদের ক্লাবের হয়তো বন্ডিং এর জন্যই সম্ভব হয়েছে। আর এর পরবর্তীতে আমাদের ২ জন প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর তারপর হচ্ছে যে আমরা টোটাল আরো ১১ জনের ১২ জনের একটা কমিটি পাই। টোটাল আমরা ১৪ জন কাজ করছি। আ আমরা হচ্ছে যে জয়েন্ট সেক্রেটারি, তারপর ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে যে ট্রেজারার, তারপর অর্গানাইজিং সেক্রেটারি, তারপর হচ্ছে প্রেস মিডিয়া সেক্রেটারি, আ তারপর হচ্ছে ইভেন্ট সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি, তারপর ২ জন এক্সিকিউটিভ মেম্বার, অফিস সেক্রেটারি। টোটাল আমরা এবং স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারিও আছে। টোটাল আমরা ১৪ জনের একটা টিম। আমরা হচ্ছে যে ডিপার্টমেন্টাল বাকিদের জন্য কাজ করব। মানে এরকম আমাদের টিচারদের থেকে হচ্ছে যে আমাদের ২ জন প্লাস আরো ১১ জন ১২ জনের একটা টিম, টোটাল ১৪ জনের একটা টিম করে দেয়। আ পরবর্তীতে যে ১২ জন হয় তাদেরও একটা ভোটাভুটি হয়। কিন্তু ওই ভোটাভুটিটা শুধুমাত্র আমাদের প্রেসিডেন্ট, জিএস এবং হচ্ছে যে আমাদের যেই টিচাররা থাকে রেসপেক্টেড টিচাররা, ওই টিচাররা মিলেই আমরা ইলেক্টেড করি। আমাদের টিচাররা হচ্ছে যে আমাদের ক্লাবের অ্যাডভাইজর বর্তমানে। তো টিচারদের একটা মতামত তো থাকেই। তো আমাদের ক্লাবের কাজগুলো মূলত আমরা হচ্ছে যে প্রত্যেক টিমের কাজ করে। যেমন অফিস টিমের কাজ, সে মিটিং এরেঞ্জ করা, সে ওই কাজটা যথাসময়ে করে। প্রেস অ্যান্ড মিডিয়ার কাজ সবসময় আ ক্লাবের পেজের পোস্ট, তারপর হচ্ছে মার্কেটিং বা আমাদের যা সোশ্যাল মিডিয়াতে আমাদের যা কাজ সবকিছু করে থাকে। অর্গানাইজিং সেক্রেটারি খুব সুন্দর করে প্রোগ্রামগুলো অর্গানাইজের দায়িত্বে থাকে। এডুকেশন টিমের কাজ করে থাকে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেক পরীক্ষার আগে রুটিন বানানো। তারপর হচ্ছে যে রুটিন গুলো আবার আমরা পেজ থেকে পাবলিশ করি। এডুকেশন বেসড প্রোগ্রাম আনা।
এইচআরডি সেক্রেটারি হচ্ছে যে খুব সুন্দর করে ওর যেই মানব সম্পদ উন্নয়নের কাজগুলা করে থাকে, ইন্টারভিউ ম্যানেজ করা, তারপর যাবতীয় মোট কথা স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে। তারপর সেই সাথে আমাদের এক্সিকিউটিভ মেম্বাররাও হচ্ছে যে সমানভাবে কাজ করে থাকে। এছাড়াও আমাদের পোস্টার মেকিং টিম থাকে, কনটেন্ট রাইটিং টিম থাকে, হোস্টিং টিম থাকে এবং স্পন্সর অ্যান্ড মিডিয়া কভারেজেরও আমাদের টিম আছে। আর এই সবকিছুর বাহিরেও আমাদের অ্যাসোসিয়েট উইং মানে আমাদের ডিপার্টমেন্টাল ৫০০ স্টুডেন্টের জন্য কাজ করা ১৪ জন কমিটি মেম্বার একটু টাফ হয়ে যায়। আমরা সেই জন্য হচ্ছে যে আমাদের বাকি স্টুডেন্টদের থেকে আরো প্রায় ৪৬ জনের একটা টিম নেই, যেটাকে আমরা অ্যাসোসিয়েট উইং অফ টেক্সটাইল ক্লাব পিসিআইইউ বলি। ওরা হচ্ছে যে প্রত্যেকটা সেক্রেটারির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করে এবং ওই জয়েন করে ওরাও বিভিন্ন কাজে হেল্প করে থাকে। মোট কথা আমাদের কাজটা হচ্ছে আমরা টোটাল ৬০ জনের একটা টিম, যেটা আমাদের একটা হিউজ টিম। এই পুরা টিমটা আমরা চেইন অফ কমান্ড ইনস্ট্রাকশনের মাধ্যমে চালিয়ে থাকি। উপর থেকে নিচ পর্যন্ত সবাই হচ্ছে যে ইনস্ট্রাকশনের মাধ্যমেই চলে। সবাইকে হচ্ছে যে প্রপারলি ক্যালেন্ডার মেইনটেইন করে কাজ করতে হয় এবং সেক্রেটারিরা সাধারণত তার অ্যাসিস্ট্যান্টদেরকে দেখাশোনা, অ্যাসিস্ট্যান্টদের কিভাবে কাজ করবে ওইভাবেই কাজ করে থাকে। তো যেটা আমি বললাম মানে চেইন অফ কমান্ড বা হচ্ছে যে কনফিডেন্স তৈরি করে দেয়া, এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাবে। আমাদের ক্লাবে এগুলাকে খুব হাইলাইট করা হয় এবং এভাবে আমাদের কাজগুলা করা হয়ে থাকে। তো এতটুকুই। সত্যি খুবই মূল্যবান কথা। একজন শিক্ষার্থীর ডেভেলপমেন্টে আপনাদের ক্লাব যেভাবে কন্ট্রিবিউট করছে সত্যি প্রশংসার দাবিদার। তো খালেদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনাদের ক্লাবের যে মানে সিগনেচার ইভেন্ট গুলো সম্পর্কে যে সবচেয়ে বেশি প্রভাবশালী বলে মনে করেন আপনারা। সিগনেচার ইভেন্ট আমাদের আসলে আমরা ছোট বড় প্রত্যেকটা ইভেন্টকেই হচ্ছে যে খুব গুরুত্বের সাথে দেখি। মানে আমাদের একটা ছোট ইভেন্ট হোক, একটা বড় ইভেন্ট হোক, সেটার আগে মিটিং করা, যেভাবে আমাদের প্রিপারেশন গুলা নেয়া হয়, তো ওইটার জন্য আমাদের প্রত্যেকটা ইভেন্টই হচ্ছে যে একটা মানে প্রচুর কাজের মাধ্যমে সম্পন্ন হয়। আমরা হচ্ছে যে ডিভাইড করে, করে কাজ করি। মানে একজনের উপর প্রেশার হবে, ১০ জন বসে থাকবে বিষয়টা এমন না। সবার জায়গা থেকে সবাই ডিভাইড করে, করে কাজ করে থাকে। এটা ছাড়াও আমাদের যদি আমরা সিগনেচার যেই ইভেন্ট গুলা বলে থাকি সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, তারপর শিক্ষার্থীদের জন্য মানে ট্যুর বা আমরা যে রিফ্রেশমেন্ট এর ব্যবস্থা করে থাকি সেই প্রোগ্রাম। আর সেটার পাশাপাশি সেমিনার থাকে, তারপর হচ্ছে যে কুইজ কম্পিটিশন, তারপর স্কিল সার্চ বিভিন্ন স্কিল সার্চ আমরা একটা স্কিল সার্চ 0.1 তারপর 2 বেশ কিছু প্রোগ্রাম হয়েছে যেগুলো আসলেই হচ্ছে যে মোটামুটি খুব হাইপ তুলেছিল। স্টুডেন্টরা হচ্ছে যে পোস্টার মেকিং, তারপর কনটেন্ট রাইটিং, তারপর হোস্টিং, তারপর লিডারশিপ কোয়ালিটি এরকম বিভিন্ন হচ্ছে যে সেশন গুলা পেয়ে হচ্ছে যে কাজ করে থাকে। এছাড়াও আমাদের র‍্যাগ ডে এখন পর্যন্ত আমাদের খুব বড় করে ২ টা র‍্যাগ ডে বা ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আ গ লাস্ট যে প্রোগ্রামটা হয় অবিচ্ছেদ্য, সেটা খুবই হাইপ তুলেছিল। আমরা ২ দিন ব্যাপী একটা হচ্ছে যে প্রোগ্রামের আয়োজন করি। ১ম দিন আমাদের কালার ফেস্ট থাকে। তারপরের দিন হচ্ছে যে আমাদের আ আ কনসার্ট বা আমরা মানে যেই বিনোদনের ব্যবস্থা সেটা থাকে। এইসব প্রোগ্রাম গুলোতে হয় কি আমাদের সিনিয়ররা আসে। মানে আমাদের যে অ্যালামনাইরা জয়েন করে। যাদের যে সকল বেচ ফেয়ারওয়েল পাওয়ার জন্য সিলেক্টেড হয় ওই সকল বেচ ফেয়ারওয়েল পায়। তো এগুলো মোটামুটি আমাদের খুব একটা ডিপার্টমেন্টে যেরকম একটা সাড়া জাগানোর মতো ব্যাপার থাকে, হাইপ তোলার মতো ব্যাপার থাকে। ওগুলো খুব ভালো কাজ করে। আর এর পাশাপাশি যদি আমি বলতে চাই আমাদের যেই সেমিনার আমাদের হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে যেমন মার্চেন্টাইজিং ব্রাদারহুড এর সাথে আমরা কোলাবোরেশন করে একটা হচ্ছে যে বিশাল সেমিনার করি। যেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্টের জন্য উন্মুক্ত ছিল। মার্চেন্টাইজিং পাইলট রান। তারপর অন্যান্য ইউনিভার্সিটি থেকেও হচ্ছে যে জয়েন করার মতো আমরা সেই ব্যবস্থা রেখেছি। চট্টগ্রাম প্রেস ক্লাবে সেটা খুব বড় করে সুন্দর করে হয়েছে। তো এরকম অনেক ইভেন্টই হয় আমাদের সিগনেচার ইভেন্ট বলতে আমরা মূলত যেহেতু আমাদের ডিপার্টমেন্টটা ক্লাবটা হচ্ছে যে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য কাজ করার জন্য। তো এই স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট এ আমরা আসলে বেশ অনেক প্রোগ্রাম করে থাকি। আমরা এছাড়াও অনলাইনে একটা হচ্ছে যে আমাদের যেই অ্যালামনাই থাকে সেসব অ্যালামনাইদের সাথে সেইম এইরকম পডকাস্টের মতোই হচ্ছে যে আমরা বিভিন্ন সেশন এরেঞ্জ করার ব্যাপারেও কাজ করে থাকি। তো এতটুকুই হচ্ছে যে আমাদের প্রোগ্রাম। এছাড়াও ছোটখাটো আরো অনেক প্রোগ্রামই হয়ে থাকে। ধন্যবাদ খালেদ ভাইকে। সঞ্জিত ভাইয়ের কাছে প্রশ্ন,
ক্লাবের কার্যক্রম এবং হচ্ছে একাডেমিক পড়াশোনা কিভাবে ব্যালেন্স করা যায় সেটা যদি সবার উদ্দেশ্যে একটু পরামর্শ দিতেন আর কি। অবশ্যই অবশ্যই। আসলে আমরা ইউনিভার্সিটি লাইফটাকে হচ্ছে এমন ভাবে হচ্ছে মানে লাইক আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই, আমি মনে করি হচ্ছে একজন স্টুডেন্ট যখন ইন্টার পর্যন্ত হচ্ছে লাইক প্রত্যেক দিন কিন্তু রোজ করেই পড়তে লাইক আমার কথা বলতে চাই তাহলে হচ্ছে দেখা যায় সেই ক্লাস মানে কি প্লে থেকে নার্সারি থেকে শুরু করে হচ্ছে আপনার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত যেভাবে হচ্ছে ডেইলি রুটিন মেনটেন করে হচ্ছে পড়াশোনা করার যে বিষয়টা, এটা আমি মনে করি হচ্ছে খুব কলেজ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কারণ ইউনিভার্সিটিতে এসে এই ধরনের মেন্টালিটি, অর্থাৎ আমরা যদি আমাদের কথা বলি যে সেই ছোটবেলায় মা বাবাকে জিজ্ঞাসা করতাম পড়াশোনা শেষ কই, পড়াশোনা শেষ কই, তখন তারা লেভেল পার হলে বলতো যে কলেজে গেলে পড়াশোনার প্রেশার কম, কলেজে গেলে বলতো হচ্ছে ভার্সিটি লেভেল হচ্ছে পড়াশোনার কোনো প্রেশারই নাই, সেখানে গেলে শুধু মজা মাস্তি, বিষয়টা এরকম। তো এইভাবে করতে করতে যখন ইউনিভার্সিটি লাইফে ওঠা, তো সেখানে এসেও যখন দেখি একাডেমিক যে প্রেশারটা, তো এই একাডেমিক প্রেশারটা কিন্তু খুব একটা স্টুডেন্টরা নিতে চায় না। কারণ ওই যে তাদের একটা মন গড়া যে চিন্তা ভাবনা যে ইন্টার পর্যন্ত যেভাবে রোজ করে প্রত্যেকদিন 7-8 ঘন্টা পড়ার টেবিলে, এখন যদি ইউনিভার্সিটিতে এসেও যদি সেম ভাবে 7-8 ঘন্টা পড়াশোনার টেবিলে বসে থাকা লাগে, তাহলে তো হচ্ছে লাইফটাকে আর এন্টারটেনমেন্ট পাইলাম কই। তো সেই ক্ষেত্রে আমি আমার যে চিন্তা ভাবনাটা ছিল যে না, আমি ইউনিভার্সিটি লেভেলে এসে হচ্ছে বিভিন্ন সংগঠনগুলোর সাথে হচ্ছে কাজ করব, কারণ আমার ওইটাই হচ্ছে পারফেক্ট স্টেজ। অর্থাৎ একটা ইউনিভার্সিটি লাইফে এসে আপনার আসলেই কিন্তু এর পরবর্তী লাইফ কিন্তু আপনার অনেকটা বলতে গেলে হচ্ছে ওয়ার্ক ডিপেন্ড। দ্যাট মিনস আপনি হচ্ছে জব লাইফে হচ্ছে প্রবেশ করবেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে হচ্ছে কারিকুলাম অনুযায়ী একটা স্টুডেন্ট কিন্তু স্বাভাবিকভাবে তার অনার্স লাইফটা শেষ করেই কিন্তু একটা প্রপার জবে হচ্ছে কি করে প্রবেশ করে। তো সেম ভাবে তাহলে ইউনিভার্সিটি লাইফটাকেও যদি সেভাবে তার সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র তখন কিন্তু আর একাডেমিক অ্যাক্টিভিটিস গুলাই শুধুমাত্র হাইলাইট হয় না। তো সেই সময় কিন্তু আপনার অবশ্যই আপনার বিভিন্ন ওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলা, তারপর হচ্ছে আপনি কয়টা সংগঠনের সাথে কিভাবে কাজ করছেন, সেখান থেকে আপনি কি কি শিখতে পারছেন, এই বিষয়গুলাই হচ্ছে সবসময় আমরা মাথায় রাখি। তো সেই ক্ষেত্রে এই চিন্তা ভাবনা থেকেই আমি এটাকেই একটা হচ্ছে পড়াশোনার সিলেবাস হিসেবে ধরে নিতাম, যে আমার পড়াশোনাটা আমার সিলেবাসের যেভাবে অন্তর্ভুক্ত, অর্থাৎ আমার পড়াশোনাটা যেভাবে আমি সিলেবাস মেনটেন করে করে লাইক এই সেমিস্টারে আমার এই টপিকের উপর পড়াশোনা করতে হবে, ওই সেমিস্টারে এই টপিকের উপর পড়াশোনা করতে হবে, যেভাবে সিলেবাসটা মেনটেন করতাম। তো ইউনিভার্সিটিতে আমি মনে করি হচ্ছে আপনার সিলেবাসের মধ্যে হচ্ছে কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ থাকাটাও আমি মনে করি হচ্ছে একটা সিলেবাসের পার্ট। কেন? কারণ আপনাকে এটা হচ্ছে আপনার স্কিলটাকে আরো ডেভেলপ করতে সাহায্য করবে। তার পরবর্তীতে হচ্ছে আপনি যে আপনার সিভি বানাবেন, অর্থাৎ আপনি যে একটা সিভি বানাবেন, সেখানে গিয়েও তো আপনাকে কিছু না কিছু অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি কি কি আসলে স্কিল গেইন করছেন, আপনাকে কেন একটা কোম্পানি হচ্ছে আপনাকে তারা হায়ার করে নিয়ে যাবে। তো আমি মনে করি হচ্ছে একটা সংগঠন বা একটা অর্গানাইজেশন এই কাজটাই তাকে ফুলফিল করে দেয়। অর্থাৎ তার যে স্কিল যে বিষয়গুলো আছে তাকে স্কিলগুলো করতে। তো আমি এটাই মনে করি যে হচ্ছে স্বাভাবিকভাবে আমার পড়াশোনাটা যেভাবে আমাদের সিলেবাসের মধ্যে মাস্ট বি করতে হয়, আমার মতে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে কিন্তু তার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করে তার স্কিলগুলোকেও কিন্তু ডেভেলপ করাটাই তার সিলেবাসের অংশ। তো এই জন্য একজন স্টুডেন্ট যেভাবে টাইমলি তার একাডেমিক যে প্রেশার সেটা যেভাবেই ফিল আপ করুক, ঠিক সেম ভাবে তার অর্গানাইজেশনের সাথেও ফিল আপ করাটা কিন্তু তার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমিও সেম ভাবেই কাজটা করি। অর্থাৎ আমি আমার পড়াশোনার সময়টাকে রেখে, অর্থাৎ পড়াশোনার যে সময়টা সেই সময়টাকে রেখে বাকি সময়টাও আমি একটা পারফেক্ট বা আমি আমার নিজের পছন্দ অনুযায়ী একটা সময় বের করে নেই, যে সময়টাতে কি করব, আমার এই অ্যাসোসিয়েশন বা আমার এই অর্গানাইজেশন গুলোর সাথে হচ্ছে আমি কাজ করব এবং নিজের স্কিল নিয়ে কাজ করব। এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে এভাবেই করেই হচ্ছে মানে সিলেবাসের মতো করে হচ্ছে আসলে দুইটা জিনিসকে একসাথে আমরা বা আমি নিজে পার্সোনালি হ্যান্ডেল করতে চেষ্টা করি, এইটুকুই। ধন্যবাদ ফিরোজিত ভাইকে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রইল যে খালেদ ভাইয়ের কাছ থেকে আমরা ইভেন্ট গুলো সম্পর্কে জেনেছি, তো বিগত ইভেন্ট গুলোতে আপনাদের চ্যালেঞ্জ গুলো কি ছিল এবং কিভাবে সেগুলো মোকাবেলা করেছেন এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ঠিক আছে, ধন্যবাদ। চ্যালেঞ্জ যদি বলতে চাই, আমাদের বিভিন্ন ইভেন্ট যখন লঞ্চ হয় তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় কিন্তু দুইটা চ্যালেঞ্জ হচ্ছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার ম্যান পাওয়ার, অর্থাৎ আপনি একটা প্রোগ্রাম রান কিভাবে করবেন, অবশ্যই ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। আর সেই সাথে আপনার সবচেয়ে আরো বেশি মোস্টলি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফিনান্সিয়াল সোর্সেসটা, অর্থাৎ আপনি যে ফিনান্সিয়াল ব্যাকআপটা কোন জায়গা থেকে রাখবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টুডেন্টরা সবসময় চেষ্টা করে হচ্ছে, আমাদের ক্লাব যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা প্রোগ্রাম লঞ্চ করতে যাই তার আগেই কিন্তু আমরা বিভিন্নভাবে হচ্ছে
পোস্ট বা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে কি ক্রাউড গ্যাদারিং করা ট্রাই করি। অর্থাৎ ক্রাউড গ্যাদারিং করলে কি হয়, সেই ক্ষেত্রে আমরা ওদের জানাই যে আমাদের সামনে এরকম একটা ইভেন্ট লঞ্চ হতে যাচ্ছে, আপনারা কারা কারা আগ্রহী আছেন যে আমাদের সাথে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবসময় হচ্ছে ওই যে আমাদের প্রেসিডেন্ট বলে গেল যে চেইন অফ কমান্ড যেটা মেনটেন করা, তো তারা সবসময় কিন্তু শেখার জন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু সবসময় সিনিয়রদেরকে রেসপেক্ট বলেন, তার ইমিডিয়েট সিনিয়রকে কতটুকু রেসপেক্ট করতে হবে, তার মোস্ট সিনিয়রকে কতটুকু রেসপেক্ট করতে হবে, বা তার জুনিয়রকে কিভাবে রেসপেক্ট করতে হবে, সেই বিষয়গুলো সবসময় তারা কিন্তু পারফেক্টলি ডিল করে। তো সেই ক্ষেত্রে তারা যখন সিনিয়রদের মুখে শুনে বা হচ্ছে কমিটি মেম্বারদের মুখে শুনে হচ্ছে যে আমার সামনে ইভেন্ট আসতে যাচ্ছে, তোরা কারা কারা কাজ করবি বা আপনারা কারা কারা কাজ করতে আগ্রহী, তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে নিজেদের জায়গা থেকে নিজেরা এগিয়ে আসে। তো সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার নিয়ে আমাদের হয়তো বা প্রোগ্রামগুলো রান করতে খুব একটা প্রবলেম হয় না, কারণ আমাদের স্টুডেন্টরা যে পরিমাণ হচ্ছে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি বা ডিপার্টমেন্টের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, তো ম্যান পাওয়ার নিয়ে খুব একটা আমাদের প্রোগ্রাম রান করতে খুব একটা পরিশ্রমের বা খুব একটা হেসেল নিতে হয় না। বাট ফিনান্সিয়াল যে বিষয়টা, এই ক্ষেত্রে অনেকটা আমরা মানে অনেক বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করি। সেই ক্ষেত্রে দেখা যায় প্রোগ্রামের উপরেই কিন্তু আমাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা ডিপেন্ড করতেছে, অর্থাৎ আমি কি বাজেটের প্রোগ্রামটা করতে চাই। তো এই জন্যই যখন আমরা সেক্রেটারিরা মিলে বসে যখন একটা প্রোগ্রাম লঞ্চ করতে যাই, তখন আমরা সবসময় মাথায় রাখি যে হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম রান করব, আমার কতটুকু পরিমাণ বাজেট লাগতে পারে বা সেই বাজেটটা আদৌ কি আমরা জোগাড় করতে পারবো কিনা। তো এই বিষয়গুলোর উপরে যখন আমরা চিন্তা ভাবনা করি, অর্থাৎ যে বিষয়টা থেকে আমরা 100% ফিডব্যাক পাচ্ছি যে না, এই প্রোগ্রামটা আমরা ফিনান্সিয়াল ব্যাকআপ করে ফেলতে পারবো কিভাবে, স্টুডেন্টদের থেকে একটা রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে বা হচ্ছে ফ্যাকাল্টিদের থেকে হচ্ছে একটা অনারের মাধ্যমে বা বিভিন্ন ধরনের এই যে আমাদের স্পন্সর টিম যেটা আছে, তারাও কিন্তু সব সময় অর্থাৎ পুরো ইয়ারলি কিন্তু তারা কাজ করে। আমাদের স্পন্সর টিম কিন্তু বিভিন্ন মানে পুরো ইয়ারলি তাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসোর্সগুলো কালেক্ট করা, কারা কারা স্পন্সরশিপ দিতে আগ্রহী বা তারা কেন দিবে। তো এই বিষয়গুলো কিন্তু তারা আমাদের স্পন্সর টিমটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করে। তো সেই ক্ষেত্রে ওই জায়গা থেকেই আমরা কি করি, ফিনান্সিয়াল স্ট্রাকচারটা যখন পারফেক্টলি দেখি যে না, আমার এই প্রোগ্রামটা রান করার মতো আমাদের ক্যাপাবিলিটি আছে এবং আমরা রান করতে পারবো, দেন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে আগাই। অন্যতায় দেখা যায় আমরা আরো কয়েকটা রিসোর্স কালেক্ট করি বা সিনিয়রদেরকে জানাই যে আমাদের তো হচ্ছে ভাই এরকম এরকম ফান্ডের প্রয়োজন, আমরা কি করতে পারি। তো সেই সময় আমাদের সিনিয়ররা আমাদেরকে জানায় যে তোরা চাইলে এইভাবে প্রোগ্রামটা রান করতে পারোস, বা এই এই রিসোর্সেসগুলো আছে। সেম ভাবে আমরা স্যারদের কাছেও যাই যে স্যার আমাদের তো এই প্রোগ্রামটা করতেই হবে বা এই প্রোগ্রামটা সবাই চাচ্ছে, স্টুডেন্টরা চাচ্ছে। তো সেই সময় স্যাররাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে, তারাও আমাদেরকে জানায় যে তোমরা এই এই কাজগুলো করো বা হচ্ছে তোমরা এই ধরনের রেজিস্ট্রেশন ফি রাখতে পারো, তাহলেই হচ্ছে তোমরা খুব ইজিলি হচ্ছে ফান্ড ম্যানেজ করে ফেলতে পারবে। তো এই জন্যই আশা করি আমাদের খুব একটা প্রবলেমে ডিফিকাল্টিস ফেস করতে হয় না, কারণ আমরা ফার্স্টে এই বিষয়গুলো এনশিওর করে দেন হচ্ছে প্রোগ্রাম লঞ্চ করি। তো এইটাই মোটামুটি খুব একটা আমাদের হেসেলে পড়তে হয় না, বোথ ম্যান পাওয়ার আর হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন। সুরঞ্জিত, আবারও ধন্যবাদ। খালেদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে স্পন্সরশিপ বা ফান্ডিং নিয়ে আপনাদের কি কখনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিনা? স্পন্সর, আমি প্রথমে ফান্ডিং নিয়ে বলি। স্পন্সর বা ফান্ডিং যেটা নিয়েই বলি না কেন, সমস্যা যে ফেস করতে হয় নাই বিষয়টা এমন না। কারণ আমরা সবাই হচ্ছে যে স্টুডেন্ট, আমরা যে খুব বেশি ইনকাম করি বা আমাদের যে খুব বেশি ইনকাম থাকে বিষয়টা এমন না। তো ফান্ডিং এর ব্যাপারে আমাদের একটা ছোটখাটো একটা প্রবলেম আমাদের থাকেই। এটা আসলে না বলার মতো কিছু না। যেটা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টও বলল। ফান্ডিং নিয়ে ডিফিকাল্টিজ থাকে এবং ওই ডিফিকাল্টিজ পেরিয়েই হচ্ছে যে আমরা প্রোগ্রাম গুলা করে থাকি। আমাদের দেখা গেছে লাখ টাকা বাজেটেরও প্রোগ্রাম হয়। আবার দেখা গেছে যে আমাদের 0 ফান্ডেরও প্রোগ্রাম হয়। বিষয়টা এমন হয়। তো আমাদের ক্লাবে যারা জেনারেল মেম্বার হিসেবে থাকে, আ সংবিধান অনুযায়ী তারা একটা নির্দিষ্ট ফি ক্লাবকে দিতে হয়। আর এর বাহিরে হচ্ছে যে আমরা যারা পোস্টে থাকি, মানে ওয়ান কাইন্ড অফ আমরা যারা অ্যাসোসিয়েট উইং বা আমরা যারা হচ্ছে সেক্রেটারি, আমরা যারা প্রেসিডেন্ট, আমাদের থেকেও একটা ফি আমরা হচ্ছে যে মাসিক ফি যেটা মান্থলি ফি, ওটা আমরা প্রোভাইড করি। আমাদের ট্রেজারার হচ্ছে যে এগুলো কালেক্ট করে এবং সেই সাথে আ হচ্ছে যে এই বাজেটের মধ্যে আমরা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম গুলা করি। বাট আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ফিনান্স সেক্রেটারি, তারপর ফিনান্স সেক্রেটারি ছিলাম। সুতরাং আমার এই ব্যাপারে এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। কারণ আমাদের হচ্ছে যে আ প্রোগ্রামের আগে মেইন ডিফিকাল্টিজ এর মধ্যে একটা থাকে হচ্ছে ফান্ডিং। তো আমাদের ইউনিভার্সিটির যেই কারিকুলাম ওই হিসেবে আমরা হচ্ছে যে আমাদের হয়তো আমাদের হল রুমটা পেলাম, আমাদের অডিটোরিয়ামটা পেলাম, তাহলে আমাদের অডিটোরিয়ামের খরচটা বেঁচে গেল।
তারপর আমরা হচ্ছে যে সাউন্ড সিস্টেমটা পেয়ে গেলাম আমাদের অডিটোরিয়াম থেকে। সেই সময় আমাদের সাউন্ড সিস্টেমের খরচটা বেঁচে যেতে পারে। মানে ইউনিভার্সিটি থেকেও আমরা হেল্প পাই। ইউনিভার্সিটি থেকেও আমরা সাপোর্ট পাই। আমাদের হচ্ছে যে যিনি চিফ অ্যাডভাইসর উনি হচ্ছে যে আ আমাদেরকে মানে বিভিন্ন পারমিশন নিয়ে দিয়ে বিভিন্ন ইকুইপমেন্ট এর মাধ্যমেও মানে কালেক্ট করার মাধ্যমেও হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। এরপরে হচ্ছে যে আমাদের সিনিয়ররা মানে আমাদের অ্যালামনাইরা আমাদের অনেক বড়, বড় প্রোগ্রামেই হচ্ছে যে অ্যালামনাইরা ফান্ড ডোনেট করে। অ্যালামনাইদের থেকে আমরা একটা সাপোর্ট পাই। আর এর বাহিরে আমাদের যে মান্থলি ফি কালেক্ট হয় সেগুলা তো থাকেই। আর টিচাররাও হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করে টিচারদের পক্ষ থেকেও হচ্ছে যে একটা অনার যেটা আমাদের সুনির্দিত বিশ্বাস বলল, সেটা প্রোভাইড করার। মূলত আমরা ফান্ড গুলো হচ্ছে যে এভাবেই কালেক্ট করে থাকি। আর স্পন্সরের বিষয়ে হচ্ছে যে যেমন আমাদের লাস্ট একটা ইভেন্টেও স্পন্সর ছিল। বিভিন্ন এডুকেশনাল যেই এজেন্সি থাকে, বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্ম গুলো আমাদের সাথে হচ্ছে যে স্পন্সরশিপ এ যুক্ত হয়। তো আমরা স্পন্সরটা হচ্ছে যে একদম প্রপার ওয়েতেই কালেক্ট করি। যেটা হচ্ছে যে উনাদেরকে উইলিংলি আমরা প্রপোজাল দিই। উইলিংলি ওই প্রপোজাল অনুযায়ী হচ্ছে যে উনারা আমাদের সাথে জয়েন করে। তো আমাদের যেহেতু একটা এক্সট্রা টিম আছে, বর্তমান কমিটিতে আমাদের একটা এক্সট্রা স্পন্সর অ্যান্ড মিডিয়া কভারেজের একটা টিম কাজ করছে। তো ওরা হচ্ছে যে ওটার যে লিডার এবং সাথে যারা কাজ করে তারা হচ্ছে যে এই স্পন্সরের বিষয়গুলা ভালোভাবে হ্যান্ডেল করে। আর আমরা তো থাকিই। আর সিনিয়রদের থেকেও আমরা স্পন্সরের বিষয়টা পাই। সিনিয়রদের থেকে ডিরেকশন পাই। আ কোথায় আমাদের স্পন্সরটা ভালো পাইতে পারি, কোথায় গেলে আমাদের হচ্ছে যে স্পন্সর নিয়ে কাজ হবে। এই বিষয়গুলো আমরা সিনিয়রদের থেকেও ডিরেকশন পাই। আমরা আসলে এমনভাবে কাজ করি, আমাদের অনেক সিনিয়র আছে যাদেরকে আমরা রাতের ১২ টায় নক দিলে হচ্ছে যে যেকোনো বিষয়ে পরামর্শ, যেকোনো বিষয়ে হচ্ছে যে হেল্প এটা পেয়ে থাকি। তো এইজন্য হচ্ছে যে আমাদের ডিফিকাল্টিজ থাকলেও ফান্ডিং এর বিষয়ে ওই যে আমাদের যে একটা চেইন অফ কমান্ড, আমাদের যে একটা ক্লাবের প্রতি ভালোবাসা বা আমাদের অর্গানাইজেশনের বা আমাদের ডিপার্টমেন্টের প্রতি যে একটা শ্রদ্ধা ওইটা থেকে হয়ে যায়। আমাদের ফান্ডিং টা হয়ে যায়। কখনো আমরা একদম ফান্ডিং এর জন্য প্রোগ্রাম অফ করতে হয়েছে বিষয়টা এমন এখন পর্যন্ত কখনো হয়নি। তো এটা স্বাভাবিক ব্যাপার। একটা নন প্রফিট অর্গানাইজেশন এ হচ্ছে যে ফান্ডিং এর সমস্যাটা থাকবেই। কারণ হচ্ছে যে যেখানে কোনো হচ্ছে যে এক্সট্রা বেনিফিট না। আমরা যারা এখানে কাজ করি সবাই হচ্ছে যে নন প্রফিট অর্গানাইজেশন বিনা সেলারি বা হচ্ছে যে এক্সট্রা ফ্যাসিলিটিস ছাড়া কাজ শিখার জন্যই কাজ করি। তো সুতরাং আমাদের যে ডিফিকাল্টিজ ফান্ডিং এর এটা থাকবে আলহামদুলিল্লাহ আমরা সবসময় সেটা ওভারকাম করেই আমাদের প্রোগ্রাম গুলো এরেঞ্জ করি এবং এখন পর্যন্ত খুব বেশি সমস্যায় পড়ে প্রোগ্রাম অফ করতে হয়েছে এমনটা হয়নি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি হচ্ছে যে সবকিছু ওভারকাম করে আসছি। আবারও ধন্যবাদ খালেদ ভাইকে। তো আরেকটা ছোট্ট প্রশ্ন করছি আপনাকে যে আপনার ক্লাব চাকরি বা ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে কি রকম কার্যক্রম করছে আর কি, এবং হ্যাঁ, শিক্ষার্থীর ক্ষেত্রে এটার ব্যাপারে আমি সব- খুব ভালো অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। কারণ আমি বা আমার বেচ সবাই এখন ইন্টার্নশিপে আছে। তো চাকরি বা হচ্ছে যে ইন্টার্নশিপ বিষয়টা মূলত হচ্ছে যে আমাদের যারা অ্যালামনাই বা ধরে ঘুরে ফিরে হচ্ছে যে বেশিরভাগ অনেক পার্সনই আছে ক্লাব পার্সন এবং হচ্ছে যে ডিপার্টমেন্টে কাজ করা। আমি ক্লাবটাকে আলাদা করে দেখব না। ক্লাবটা আমার ডিপার্টমেন্টেরই অংশ। আমি ডিপার্টমেন্ট ক্লাব একটাই বুঝি। কারণ ক্লাব কাজ করে ডিপার্টমেন্টের জন্য আর ডিপার্টমেন্টটা হচ্ছে যে রিপ্রেজেন্ট হয় ক্লাবের মাধ্যমে নিজের কার্যক্রমের মাধ্যমে। তো আমাদের অ্যালামনাইরা খুব বেশি খুব ভালোই রেসপন্স করে আমাদেরকে হচ্ছে যে যেমন আমি যেখানে ইন্টার্নশিপ করছি, সেখানে আমার টিমেই হচ্ছে যে আমরা ৬ জন হচ্ছে যে আমরা একই ইউনিভার্সিটির। মানে একদম দেখা গেছে যে ২ ব্যাচ, তারপর হচ্ছে যে 19 ব্যাচ, 18 ব্যাচ, 13 ব্যাচ, আমি 27 ব্যাচ। তারপর মোট কথা আ ইন্টার্নশিপের যে একটা আ প্রসিডিউর এটাতে আমাদের অ্যালামনাইরা অনেক হেল্প করে থাকে। আর জবের যেই হচ্ছে যে ডিরেকশন, সেক্টর ডিরেকশন এবং সেই সাথে হচ্ছে যে ইন্টার্নশিপের যে ডিরেকশন গুলো, এগুলোর ব্যাপারে আমরা সবসময় একটা বেনিফিট পাই। কারণ আ একটা ইউনিভার্সিটির হাইলাইট হয় হচ্ছে অ্যালামনাই এর মাধ্যমে। যেহেতু অ্যালামনাইরাও একটা সময় ডিপার্টমেন্টের অংশ থেকে গেছে, ক্লাবে কাজ করে গেছে। তো সবসময়ই কাজ করে যে ডিপার্টমেন্টের আমার একটা জুনিয়র যদি আমার পর্যায়ে আসে, আমার সে সেইম ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করি। আমরা হচ্ছে যে যথেষ্ট হেল্প, যথেষ্ট হচ্ছে যে বুদ্ধি, পরামর্শ, ইনস্ট্রাকশন সবকিছুই যখন যেভাবে চাই। যেমন আমি সৌভাগ্যবশত রিসেন্টলি জবেও জয়েন করি। তো আমি এই জবে জয়েন করার আগে হচ্ছে যে ইন্টার্নশিপ থেকেই জয়েন করি। তো জয়েন করার আগে আমি প্রচুর হেজিটেশন এ ভুগছিলাম যে আমি কি করব আসলে? কারণ আমাকে ঢাকায় অফার করা হয়।
তো আমি আসলে ঢাকায় আদৌ যাওয়া উচিত কিনা, আমি চিরং ছেড়ে যাব, আমাকে হচ্ছে যে কি করব, যেটা সুরজিৎ অনেক কিছুই জানে, আমি ওর সাথেও অনেক কিছু শেয়ার করি। তো দেখা গেছে যে এই বিষয়গুলাতে আমাদের সিনিয়রদের সাথে আমি একজন ২ জন না। আমি ৫-৬ জন ৭-৮ জনের সাথে পর্যন্ত যোগাযোগ করি যে আদৌ আমার কি করা উচিত? ভাইয়া আমি আসলে বুঝতেছি না যে আমার আদৌ কি কোন জায়গায় যাওয়া উচিত? আমার কি জয়েন করা উচিত? আমার কি ওদের কিভাবে আমি ইন্টারভিউ ফেস করব? এই বিষয়গুলো হচ্ছে যে খুব ভালোভাবেই আমি ডিরেকশন পেয়েছি, যেটা আমি মানে আমি নিজেই সাক্ষী। কারণ আমি খুব রিসেন্টলি এগুলো হচ্ছে ফেস করেই হচ্ছে যে একটা জায়গায় গিয়েছি। তো এর বাহিরে হচ্ছে যে আমাদের ক্লাবে জয়েন করার জন্য সাধারণত আমরা ইন্টারভিউ নিয়ে থাকি। মানে আমরা যারা জেনারেল মেম্বার জয়েন করে তারা হচ্ছে যে বা কমিটিতে জয়েন করে সবাই হচ্ছে যে একটা ইন্টারভিউ ফেস করে। তো একটা ফরমাল ইন্টারভিউ আমি নিজেও ইন্টারভিউ দিয়ে হচ্ছে যে ক্লাবে জয়েন করি। তো আমাদের একটা জবের কাজের মধ্যে হচ্ছে যে মেইনলি ইন্টারভিউটা ফেস করাটা অনেক একটা ডিফিকাল্টিজ থাকে আমাদের। আমাদের অনেক জড়তা থাকে। আমাদের হচ্ছে যে একটা সোর্স ম্যানেজ করে দেয়া। কারণ আমরা জানি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে খুব বেশি সার্কুলারের মাধ্যমে কাজ হয়, বিষয়টা এমন না। এখানে হচ্ছে যে রেফারেন্স, তারপর হচ্ছে যে আ আ মানে সাজেস্ট করা এই বিষয়টা খুবই কাজ করে। মানে আমরা এমনও দেখি যে অনেক ইন্ডাস্ট্রিতে তো আমাদের সার্কুলার পাবলিশ হয়ও না। কিন্তু ভিতরগত অনেক লোক নিয়ে ফেলা হয়। তারপর এগুলো আসলে রেফারেন্স এর উপর ডিপেন্ড করে। তো এই বিষয়গুলোতে আমরা অনেকটা সাপোর্ট পাই। আমাদের অ্যালুমনাই গ্রুপ থাকে। যে গ্রুপে প্রতিনিয়তই কোন না কোন জবের আপডেট আসতে থাকে। আমরা হচ্ছে যে যারা সিভি ড্রপ করা তারা সিভি ড্রপ করি। ওখান থেকে যারা কল পায় তারা ইন্টারভিউ ফেস করে। তো এই বিষয়গুলা থাকেই। তো এই বিষয়গুলার ব্যাপারে আমরা যথেষ্ট হেল্প পেয়ে থাকি এবং কি জব পাওয়ার ক্ষেত্রে এবং কি চাকরির ক্ষেত্রে যাওয়ার পর যেটা আমরা অনেক জবে আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল লাইফ এ যখন আমরা যাই, স্টুডেন্ট লাইফ থেকে প্রচুর ডিফিকাল্টিজ আসে। নিজের মেন্টালি হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা তৈরি করা, নিজের হচ্ছে যে একটা মাইন্ড সেট করা, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলাতে যখন পড়ে যায় একটা স্টুডেন্ট তখন হচ্ছে যে অ্যালুমনিরা খুব ভালোই হেল্প করে। আর আমাদের টিচাররাও যথেষ্ট আন্তরিক। যেকোনো সমস্যায়, যেকোনো হচ্ছে যে ভালো লাগায় বা মানে যেকোনো কাজে আমাদের টিচাররা হচ্ছে যে সবসময় ডিরেকশন দিয়ে থাকে। আর স্টুডেন্টদের জন্য আমাদের টিচাররাও যথেষ্ট ভালো কাজ করে। আমাদের টিচাররা হচ্ছে যে এই বিষয়গুলাতে আ যেমন ইন্টার্নশিপ ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের ভার্সিটি থেকেও হচ্ছে যে খুব ভালো একটা সাপোর্ট দেয়। আ খুব ভালোভাবে রেফারেন্স বা খুব ভালোভাবে হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এর জন্য হচ্ছে যে কাজ করে থাকে। তো আমি যেটা বলছিলাম যে ইন্টারভিউ ফেস করা, ওই ইন্টারভিউ ফেস করা এবং কনফিডেন্স এবং একটা ধারণা দেয়া যে আদৌ এভাবে ইন্টারভিউ হতে পারে। এই বিষয়গুলোর মাধ্যমে হচ্ছে যে একটা স্টুডেন্টকে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে ও আদৌ কিরকম ফেস করবে। তারপর সিভি রাইটিং তো থাকেই, সেই বিষয়গুলাতেও আমাদের সেশন থাকে, আমাদের হচ্ছে যে ডিরেকশন থাকে। যেকোনো জুনিয়র যেকোনো সময় ডিরেকশন পায়। তো ওই বিষয়গুলোর জন্য হচ্ছে যে আমাদের ক্লাব বা আমাদের অ্যালুমনাই, আমাদের টিচার, আমাদের ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করে থাকে। তো আমি আই থিংক এগুলো সামনেও চলবে সবসময়ই। এতটুকুই। খালেদ ভাইকে ধন্যবাদ। সরঞ্জিত ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে টেক্সটাইল রিসার্চ বা ইনোভেশনের ক্ষেত্রে আপনাদের ক্লাব কতটা ভূমিকা পালন করে? তো এটা নিয়ে যদি বেসিক্যালি বলতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা ওই যে আমাদের প্রেসিডেন্ট যেটাই বললো যে আমাদের ডিপার্টমেন্ট আর আমরা ক্লাবকে কখনোই আলাদা করে দেখি না। এখানে আমাদের ডিপার্টমেন্টও যতটুকু ভূমিকা রাখে, অর্থাৎ যেহেতু ডিপার্টমেন্টেই ক্লাবই কাজ করে ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য, তো সেই ক্ষেত্রে ইনোভেশন বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সাপোর্টটা কিন্তু আমাদের হচ্ছে স্যারদের বা ফ্যাকাল্টি থেকেই পাই। আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে আমাদের অনেক ভালো অলরেডি সুরঞ্জিত ভাইয়ের মনে হয় ইন্টারনেট ইস্যু হয়েছে। খালেদ ভাই আপনি কি কন্টিনিউ করবেন? হ্যাঁ, হ্যাঁ, আমি কন্টিনিউ করি। সুরঞ্জিত যেটা বলছিল যে আমাদের হচ্ছে যে ফ্যাকাল্টিদের থেকে যেই সাপোর্টটা, এটা আসলেই খুব ভালো। আমরা রিসার্চ বা ইনোভেশন এর কাজ যেটা হয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু ক্যালেন্ডার থাকে আমরা কি, কি প্রোগ্রাম করব। তো ঐটার বেসিস এ হচ্ছে যে আমরা খুব মানে যেকোনো একটা প্রোগ্রাম মানে যখন আমরা ক্যালেন্ডারে যুক্ত করি, তখন হচ্ছে যে সেটা ভেবে চিন্তেই করা হয়। আর রিসার্চ বা ইনোভেশন এর ক্ষেত্রে আমাদের যে ফ্যাকাল্টিরা থাকে, আমাদের আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলতে পারি যে আমাদের একটা মানে ওয়েল ডেভেলপড আর ফ্যাকাল্টি মেম্বার ফ্যাকাল্টির আ টিচার গ্রুপ রয়েছে, যে সকল হচ্ছে যে যেমন আমাদের সম্মানিত প্রধান অ্যাডভাইজার আমাদের হচ্ছে যে
যিনি আমাদের চেয়ারম্যান ডিপার্টমেন্টের, এর আগেও যিনি চেয়ারম্যান ছিলেন, মানে আগের বিগত চেয়ারম্যান, দুইজনই হচ্ছে যে আমাদের বাহির থেকে হচ্ছে যে মানে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে এসেছেন, এবং এর বাহিরে আমাদের যে অন্যান্য টিচার রয়েছেন, আমাদের অনেক ফ্যাকাল্টি হচ্ছে যে রিসার্চ এর কাজে প্রচুর ডেভেলপড। কারণ আমরা সবসময়ই ইউনিভার্সিটিতে যখন আসি তারপর থেকে আমাদের টিচারদের একটা সুনাম সবসময় শুনে আসি যে আমাদের ডিপার্টমেন্টাল টিচার হচ্ছে যে রিসার্চ এ প্রচুর ভালো কাজ করে। আ বিদেশে অনেক টিচারই আমাদের হচ্ছে যে বাহিরে রিসার্চ এর বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন, এবং সেই সাথে আমাদের স্টুডেন্টদের থেকেও একটা হিউজ সংখ্যক হচ্ছে যে টিচারদের সাথে এই বিষয়গুলাতে কানেক্টেড থাকে। রিসার্চ বা ইনোভেশন এর বা একটা প্রোগ্রাম যখন আমরা করব, এডুকেশনাল প্রোগ্রাম, তখন সেই প্রোগ্রামটার হচ্ছে যে আ মানে যেমন সাপোজ আমরা যদি একটা এডুকেশনাল কুইজ কম্পিটিশন এর আয়োজন করি। আমি লাস্ট একটা কুইজ কম্পিটিশন এর কথাই বলি। আমরা হচ্ছে যে আমাদের গত মাসেই আমরা নভেম্বরে হচ্ছে যে আমরা একটা ডিপার্টমেন্টাল কুইজের মানে আয়োজন করি, যেটাতে হচ্ছে যে সিনিয়র জুনিয়র ২ লেভেলে আলাদা আলাদা ভাবে আ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার জুনিয়র লেভেল, আর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার হচ্ছে যে আপনার সিনিয়র লেভেল। এভাবে হচ্ছে যে আমরা আয়োজন করি। তো আমাদের টিচাররা হচ্ছে যে আমাদেরকে খুব সুন্দর করে ফুল কোয়েশ্চেন প্যাটার্ন রেডি করে দেয়া, খাতা কাটা, রেজাল্ট তৈরি করে দেয়া। আমাদের টিচারদের থেকে একটা সাপোর্ট ছিল। তো আমরা যখন টিচারদের সাথে কথা বলি যে, "স্যার, আমরা হচ্ছে যে এরকম একটা কুইজ কম্পিটিশন আয়োজন করতে চাই। আমরা আসলে কিভাবে কোয়েশ্চেনটা করব?" আমরা ১ম এ নিজেরাও মিটিং করি, আমাদের কমিটি মেম্বাররা। করার পর আমরা হচ্ছে যে টিচারদের সাথেও এটা আলাপ করি। তো দেখা যায় যে আমরা হচ্ছে যে সাপোজ একটা স্টুডেন্টের জন্য ৫০ মার্কের কোয়েশ্চেন হবে। সেখানে হচ্ছে যে আ আ 20 মার্কস হচ্ছে যে ওয়েট প্রসেসিং থেকে, 20 মার্কস আমরা ফেব্রিক থেকে, তারপর 20 মার্কস আমরা অ্যাপারেল, তারপর হচ্ছে যে আ ইয়ার্ন থেকে, এভাবে ভাগ করে তারপর একটা মার্কস আমরা হচ্ছে যে আমাদের যে জব রিলেটেড কোয়েশ্চেন থাকে, আইকিউ থাকে, এসব থেকে নিয়ে, মোট কথা আমাদের টিচারদের সাথে একটা কোলাবোরেশন করে কিভাবে একটা কোয়েশ্চেন হবে, একটা স্টুডেন্ট সবগুলো হচ্ছে যে বিভাগ থেকে কিভাবে একটা কুইজে অ্যাটেন্ড করবে, সেগুলোতে আমরা হচ্ছে যে খুব সুন্দরভাবে টিচারদের একটা সাপোর্ট পাই। তো রিসার্চ বা আমি যদি বলি ইনোভেশন, এগুলা খুব ভালো কাজে দেয়। আর এর পাশাপাশি আমাদের ইউনিভার্সিটির অন্যান্য ক্লাব প্রোগ্রামেরও বিভিন্ন হচ্ছে যে প্রোগ্রাম হয়ে থাকে। প্রেজেন্টেশন বা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট এর যে প্রোগ্রাম গুলো, সেগুলোতেও আমরা হচ্ছে যে একটা সাপোর্ট কিভাবে কি করব, ওগুলা পেয়ে থাকি। তো রিসার্চ বা ইনোভেশন যেটাই বলি না কেন, আমাদের হচ্ছে যে আ ওয়েল প্ল্যান্ড বা হচ্ছে যে চেইন অফ কমান্ডটা আমাদের খুব ভালো কাজে দেয়। ফ্যাকাল্টি মেম্বার, তারপর সিনিয়ররা যারা থাকে, ইমিডিয়েট সিনিয়র হোক বা অ্যালামনাই হোক, এই বিষয়গুলোতে আমরা হেল্প পেয়ে থাকি। আমরা হচ্ছে যে একটা প্রোগ্রাম এরেঞ্জ করলে সেটার পিছনে মিনিমাম ১০ টা কারণ থাকে। যে এই প্রোগ্রামটা করলে এই ভালো ডেভেলপমেন্ট হবে, এই ভালো কাজ হবে, এবং এই স্টুডেন্টরা এটা দ্বারা উপকৃত হবে। তো যেমন আমি যদি কথা বলি, আমরা খুব শীঘ্রই হয়তো একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এরও প্ল্যান করছি। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কথা বলছি। তো আমি হচ্ছে যে আমার একজন সিনিয়রকে নক দিলাম যে, "ভাইয়া, আমাদের তো একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রয়োজন। আ কিভাবে কি করা যায়?" তো ভাইয়া আমাকে বলল যে, "দেখ, আমি হচ্ছে যে এরকম একটা ওয়াশিং ফ্যাক্টরিতেও কথা বলতে পারি।" তারপর হচ্ছে যে ভাইয়া খুব সুন্দরভাবে হচ্ছে যে কথা বলে আমাদেরকে সেটা ম্যানেজ করে দেয়ার একটা ব্যাপার দিচ্ছে। তো আমি দেখলাম যে আমি তখন ভাইয়ার সাথে আলাপ করলাম যে, "ভাইয়া, আমরা কেন ওয়াশিংটা দেখতে চাচ্ছি?" তো তখন আমাদের রিসার্চ বা আমাদের পরামর্শ হলো যে মোটামুটি সব ধরনের ইন্ডাস্ট্রি গুলাই আমরা ভিজিট করি। বাট ওয়াশিং ফ্যাক্টরিটা এখনো ভিজিট করা হয় নাই। তো ঐটার প্রেক্ষিতে আমরা এখন ওইটা ওয়াশিং ফ্যাক্টরির দিকে যেতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা ডেনিম, তারপর হচ্ছে বিভিন্ন ওয়াশ রিলেটেড যেই আ আ কার্যক্রমগুলো হয়, সেরকম কিছু একটা আমাদের যেই যারা জুনিয়র আছে তাদের মাঝে তুলে ধরার। তো রিসার্চ বা ইনোভেশন আমাদের সবসময়, আমরা প্রত্যেকটা প্রোগ্রামের আগেই হচ্ছে যে সেটার ভালো মন্দ সবকিছু বিচার করি। সবকিছু মিলেই কাজ করি। তো আর আমাদের এডুকেশন অ্যান্ড রিসার্চ টিম তো আছেই। সবসময় হচ্ছে যে ওরা বিভিন্ন নলেজ গেদারিং, তারপর হচ্ছে যে বিভিন্ন আ যেই টেক্সটাইল এর নতুন, নতুন আপডেট নিউজ, সেগুলো হচ্ছে যে আমাদের যেই পেজ থেকে বা আমাদের যে পার্সোনাল গ্রুপ গুলাতেও শেয়ার করে হচ্ছে যে ওরাও কাজ করে থাকে। এতটুকুই। ধন্যবাদ খালেদ ভাইকে। সুরঞ্জিত ভাই চলে গিয়েছিলেন, তার ইন্টারনেট ইস্যু হয়েছিল মেবি। তো ভাইয়ের সাথে আমরা একটু কন্টিনিউ করব। আগামী ৫ বছরে পিসিআইইউ টেক্সটাইল ক্লাবকে কোথায় দেখতে চান? আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো যদি শেয়ার করতেন। ধন্যবাদ আমাকে আবারও ফ্লোর দেওয়ার জন্য। আসলে আমি ইন্টারনেট ইস্যুর কারণেই হচ্ছে একটু মানে ব্যালেন্স হারাই ফেলছিলাম ফোনের। তো আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে হচ্ছে আগামী ৫ বছর আমাদের টেক্সটাইল ক্লাবকে কই দেখতে চান, সেই প্রসঙ্গে যদি বলতে যাই, অ্যাজ এ
ডিপার্টমেন্টের স্টুডেন্ট হোক বা অ্যাজ এ টেক্সটাইলের স্টুডেন্ট হোক বা অ্যাজ এ কমিটির একজন সদস্য হিসেবে হোক বা অ্যাজ এ কমিটির একজন সাধারণ মেম্বার হিসেবে হোক, আমার ক্লাবকে আমি চাই অবশ্যই আমরা সারা বাংলাদেশের মধ্যেই হচ্ছে আমরা আমাদের ক্লাবকে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমরা চাই আমাদের ক্লাবকে হচ্ছে পুরো বাংলাদেশের এক নামেই চিনুক আমাদের কাজের মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের ক্লাব থেকে এমন এমন কিছু ইনোভেটিভ কাজ করব, অর্থাৎ যে কাজগুলাতে আমাদের অনেক বেশি হেল্পফুল হবে স্টুডেন্টরা, বা বাংলাদেশের জন্য আমাদের কিছু কাজ থাকবে যে কাজগুলোতে, বা আমাদের টেক্সটাইল সেক্টরটা যেহেতু এমন একটা সেক্টর যেখানে হচ্ছে আমাদের রেগুলার বিভিন্ন জিনিসপত্রের জন্য, লাইক আমরা যদি আমাদের বলি আমাদের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমরা আমাদের পোশাক শিল্পের যে বিষয়টা যদি বলি, পোশাক শিল্পের বিষয়টাতেই যেহেতু আমরা পড়াশোনা করে বড় হচ্ছি, তো সেই ক্ষেত্রে পোশাক শিল্পে যদি আমরা কোনো একটা ইনোভেটিভ এমন কিছু করতে পারি যেটা হচ্ছে আমাদের ইন ফিউচারে পুরো বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ডেও যাতে আমরা কি করতে পারি সেই জিনিসটা প্রসার ঘটাতে পারি, এই ইন্টেনশনটাই আমাদের সবসময় থাকবে। এবং আমরা চাই আমাদের ক্লাবের মাধ্যমেই বা আমাদের এই টেক্সটাইল ক্লাবের মাধ্যমেই যাতে আমরা ওই কাজটা সম্পন্ন করতে পারি, এবং যাতে পুরো ওয়ার্ল্ড, পুরো বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ডেই যাতে আমরা আমাদের ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পারি, যে টেক্সটাইল ক্লাব পিসিআইও এমন একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে শুধুমাত্র কোনো একটা প্রতিষ্ঠানের জন্য না, পুরো ওয়ার্ল্ডের জন্য বা পুরো বাংলাদেশের জন্য কাজ করে গেছে। তো আমার এটাই সবসময় ইচ্ছা থাকবে যে আমাদের ক্লাব থেকে আগামী সময়গুলোতে যাতে আমরা এই ধরনের কিছু একটা কাজ করতে পারি। খুবই চমৎকার বিষয়। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সত্যি অনেক অনুপ্রেরণা যোগায়। তো খালেদ ভাইয়ের কাছে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো খালেদ ভাইয়ের কাছে একটা কোশ্চেন থাকবে যে যারা টেক্সটাইল ক্লাবে যোগ দিতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ? আহ ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। টেক্সটাইল ক্লাবে জয়েন করাটা হচ্ছে খুবই সিম্পল বিষয়। কারণ হচ্ছে যে যেহেতু ডিপার্টমেন্টের জন্য কাজ করে যাওয়া আমাদের এই ক্লাবটা, তো আমাদের হয় কি যারা ক্লাবের জেনারেল মেম্বার তাদেরকে ঠিক যতটা ভ্যালু দেয়া হয়, আর যারা ক্লাবের জেনারেল মেম্বার না তাদেরকেও ঠিক ততটাই ভ্যালু দেয়া হয়। আমাদের হচ্ছে যে উন্মুক্ত, মানে কেউ সবাইকে ক্লাব করতে হবে বিষয়টা এমন না। সবাই ক্লাবের জেনারেল মেম্বারের ফর্ম ফিল আপ করে আসবে বিষয়টা এমন না। আমাদের যেমন ৫০০ জন স্টুডেন্টের মধ্যে আমি ৩৫০ থেকে ৪০০ জন যদি ক্লাবের অথরাইজড জেনারেল মেম্বার ধরি, আর বাকিরা হচ্ছে যে হয়তো ক্লাবে আসে নাই বা হচ্ছে যে তারা হয়তো ফর্ম ফিল আপ করে নাই। কিন্তু এমন কোনো প্রোগ্রাম নেই যেটাতে কখনো জেনারেল মেম্বাররা আসতে পারছে, কিন্তু যারা জেনারেল মেম্বার না তাদেরকে হচ্ছে যে না করে দেয়া হইছে, বিষয়টা এমন না। ভার্সিটি আ যে আমাদের যে সংবিধান অনুযায়ী যেই কাজগুলাতে শুধুমাত্র জেনারেল মেম্বারদের মতামতই নেওয়া যাবে, সেগুলোতে জেনারেল মেম্বাররা দায়ী। বাট আমাদের সবগুলো প্রোগ্রামই সবার জন্য ইন্ডিপেন্ডেন্ট, সবার জন্য উন্মুক্ত থাকে। একটা স্পোর্টস কার্নিভাল আয়োজন হলে সেটাতে সবাই আসতে পারবে, বিষয়টা এমন থাকে। তো যারা ক্লাবে হচ্ছে যে জেনারেল মেম্বার হয়, হয়তো তাদের একটা ট্যাগ থাকে। তারা হয়তো আ যে আমি ক্লাবের একজন পারসন, মানে আমার কথা হচ্ছে একটা অর্গানাইজেশনে যখন আমি ইনভলভ হব, তখন সাধারণত জেনারেল মেম্বারের যে মনোভাবটা থাকবে, একটা নরমাল স্টুডেন্টের সেই মনোভাবটা একটু কম থাকবে। একজন জেনারেল মেম্বার প্রাউড ফিল করতে পারবে খুব সহজে যে, হ্যাঁ, আমি একটা ক্লাবের জেনারেল মেম্বার। ক্লাবটা এত ভালো একটা কাজ করলো। আমি হচ্ছে যে নিজে একটা মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। তো যারা জেনারেল মেম্বার তারা খুব উইলিংলি আমাদের ফ্যাসিলিটির ক্ষেত্রে যেভাবে ডেভেলপড হয় বা যেভাবে ফ্যাসিলিটি পেয়ে থাকে, যারা জেনারেল মেম্বার না তারাও পায়। শুধু হচ্ছে যে জেনারেল মেম্বারদের থেকে ভোটিং সিস্টেম বা হচ্ছে যে ইলেকশনে যে ভোট দেয়া সেই বিষয়গুলা ডিপেন্ড করে। আর এর পাশাপাশি হচ্ছে যে যখন আমি একটা ইলেকশনে দাঁড়াবো, আমি একটা পোস্টের জন্য এপ্লাই করব, তখন তাকে মাস্ট বি জেনারেল মেম্বার হতে হবে। মানে এটা আমাদের সংবিধান অনুযায়ী এটাই হচ্ছে যে আমাদের রুলস। যে ক্লাবের যেকোনো অফিসিয়াল পোস্ট, যেকোনো ম্যানেজমেন্টের পোস্ট সেগুলোতে শুধুমাত্র জেনারেল মেম্বাররাই আসতে পারবে। যেহেতু জেনারেল মেম্বাররা নিজেরা ফর্ম ফিল আপ করে ক্লাবে এসেছে। কিন্তু প্রোগ্রাম গুলা সবার জন্য উন্মুক্ত থাকে। প্রোগ্রাম কখনো হচ্ছে যে সবার জন্য ইয়ে থাকে না। যদি লিমিটেশন না থাকে সবাই আসতে পারে। তো যারা হচ্ছে যে চায় যে একটা সময় আমি ক্লাব থেকে নিজের নেতৃত্ব তৈরি করব। আমি হচ্ছে যে ক্লাবের মাধ্যমে আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করব। আমার হচ্ছে যে আ নিজের একটা জায়গা তৈরি করে নিব। তারা অবশ্যই জেনারেল মেম্বার হতে হবে। কারণ আ একটা পজিশনে আসতে হলে ওই যে তার আ মেইন ভিত্তিপ্রস্তর, মানে আমি ক্লাবের জেনারেল মেম্বার সেই ট্যাগটা লাগবে। তো সেই ট্যাগের জন্য হলেও ক্লাবের জেনারেল মেম্বার অবশ্যই হওয়া উচিত। আর প্রত্যেকটা ভালো কাজের, প্রত্যেকটা আ মানে স্যাটিসফ্যাকশন বা প্রত্যেকটা ডেভেলপমেন্ট এর কাজের অংশীদার কে না হতে চায়? সবাই চাইবে।
তা আমার কথা হচ্ছে একজন জেনারেল মেম্বার হিসেবে যদি আমি প্রাউড ফিল করতে পারি যে হ্যাঁ, আমি ক্লাবের জেনারেল মেম্বার, ক্লাব হচ্ছে যে একটা ডেভেলপমেন্ট এর কাজ করলো, একটা স্পোর্টস আয়োজন করলো, একটা সেমিনার আয়োজন করলো, একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আয়োজন করলো। তাহলে ওই স্যাটিসফ্যাকশন এর জন্য হলেও সবাইকে আসা উচিত। সবাই আসবে। বাট আমাদের ব্যাপারটা হচ্ছে পুরাপুরি উন্মুক্ত। আমরা কখনো হচ্ছে যে বিষয়টা এমন না যে ক্লাবে মাস্ট বি আসতে হবে। যার ভালো লাগবে সে আসবে। ডেভেলপমেন্ট বা নিজের জায়গা যে তৈরি করতে চায় সে অবশ্যই নিজের ইচ্ছায় এসে তৈরি করবে। আমাদের এমআরএফ বা মেম্বার রিক্রুটমেন্ট ফেস্ট এটা প্রত্যেক কমিটিতে একবার হয়ে থাকে। তো এটা যখন হয় যারা উইলিংলি আসতে চায় তারা আসতে পারে। এসে আ হচ্ছে যে ক্লাবের ফর্ম ফিল আপ করে জেনারেল মেম্বার হিসেবে জয়েন করে। তো আমাদের দেখা গেছে যে বেশিরভাগ স্টুডেন্ট চলে আসে। মানে হচ্ছে যে আ কখনো একদম স্টুডেন্ট আমাদেরকে মেম্বার আসে না বিষয়টা এমন হয় না। আ সবসময় আমরা একটা হিউজ আ রেসপন্স রেসপন্স পাই যে সবাই আসছে, জয়েন করছে। আর প্রোগ্রাম হয়, প্রোগ্রাম গুলোতে জয়েন করে পরবর্তীতে কমিটি মেম্বার হয়। তো অবশ্যই আমি বলব যে জেনারেল মেম্বার হিসেবে জয়েন করার জন্য। কারণ একটা নেতৃত্ববান নেতৃত্বের একটা ফেজ তৈরি করার জন্য একজন জেনারেল মেম্বার অগ্রগণী ভূমিকা পালন করে। তো যোদ্ধা হিসেবে আ আমাদের সাথে নিজের মানে পরিচয় তৈরি করার জন্য বা নিজের একটা ট্যাগ তৈরি করার জন্য হলো জেনারেল মেম্বার হওয়া উচিত। উইলিংলি যে কেউ আমাদেরকে এর সাথে যুক্ত হতে পারবে। তো এতটুকুই। খুবই সুন্দর গাইডেন্স। এটা আসলেই নতুনদের জন্য নিঃসন্দেহে একটা মানে পথ হিসেবে কাজ করবে। সুরঞ্জিত ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন যে টেক্সটাইল আপনাদের যে টেক্সটাইল ক্লাবকে আরো শক্তিশালী অবস্থানে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষার্থীদের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই যদি বলতে যাই, অবশ্যই আমাদের প্রত্যাশা আছে। কারণ আমরা যেহেতু হচ্ছে ডিপার্টমেন্টের জন্য কাজ করছি, তো আমরা সবসময় চাইবো হচ্ছে আমাদের ফ্যাকাল্টিরা এখন আমাদেরকে যেভাবে সবসময় বিভিন্ন ডিফিকাল্টিস গুলো ফেস করতে বা যাতে আমরা পার হয়ে আসতে পারি, এই ক্ষেত্রে যেভাবে সাহায্য করছে এবং ইন ফিউচারে আমরা যাতে ক্লাব থেকে বের হয়ে আসার পরে আমাদের জুনিয়ররা যাতে এই ধরনের ডিফিকাল্টিস ফেস না করে বা হচ্ছে স্বাভাবিকভাবে তারা যাতে আমরা যে পরিমাণে ক্লাবটাকে আজকে ৪ বছর ধরে নিয়ে আসছি বা আমাদের সিনিয়ররা ৭ বছর ধরে এই ক্লাবটাকে টেনে নিয়ে আসছে, এইভাবে যাতে এটা যুগের পর যুগ যেতে পারে আমরা সবসময় ডিপার্টমেন্টের কাছে বা হচ্ছে ইউনিভার্সিটির কাছে এটাই সবসময় আর্জি রাখবো যে আপনারা সবসময় আমাদেরকে এখন যেভাবে আমাদেরকে হেল্প করে যাচ্ছেন ইন ফিউচারেও যাতে আপনারা আমাদেরকে সবসময় এইভাবে হেল্প করে একদম নিজের ছেলে মেয়েদের মতো যেভাবে হচ্ছে আমাদেরকে দেখেন, দেখে আসছেন বা আগেও দেখছেন এবং ইন ফিউচারেও যাতে আমাদেরকে ওইভাবেই দেখেন এবং আমাদের জুনিয়রদেরকে যাতে সবসময় নিজের মতো করেই আপনারা সাহায্য সহযোগিতা করেন। এটাই সবসময় ইউনিভার্সিটি প্রশাসন বা আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের চেয়ারম্যানের কাছে সবসময় আর্জি থাকবে যে তারা যাতে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ তাদের হেল্পটুকু করে, যাতে করে ডিপার্টমেন্ট অনেক বেশি উন্নত থেকে আরো উন্নতি এগিয়ে যেতে পারে। এইটুকুই। ধন্যবাদ সুরঞ্জিত ভাইকে। এরই মাধ্যমে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। আমি খালেদ ভাই এবং সুরঞ্জিত ভাই দুইজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের ভীষণ টেক্সটাইল ক্লাবকে অবশ্যই একটি উঁচু জায়গায় নিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। তো আজকের লিডারশিপ আওয়ারে পিসিআইইউ টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে ভীষণ সংগ্রাম এবং সাফল্য সবই অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। তো একটি ক্লাব শুধু আয়োজন নয়, এটি শিক্ষার্থীর চিন্তা, স্কিল, পরিচয় এবং ভবিষ্যৎ আলোকিত করতে পারে। আজকের আলোচনায় তার স্পষ্ট প্রতিফলন ছিল। আমাদের অতিথি নুরুল আফসার খালেদ এবং সুরঞ্জিত বিশ্বাস ভাইকে টেক্সটাইল টাইমসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবার জন্য রইল শুভকামনা। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাব, নতুন অভিজ্ঞতা এবং নতুন নেতৃত্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক্সটাইল টাইমসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপু, এবং ধন্যবাদ টেক্সটাইল টাইমলাইন্সকেও আমাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ টেক্সটাইল টাইমস এবং আমাদের যিনি হোস্ট ছিলেন সায়মা ইসলাম আপনাকে। ধন্যবাদ।